আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে আসলাম, তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, আমরা লাইভে চলে আসছি। হ্যাঁ, আমি একটু শেয়ার দিয়ে দিই ক্লাসটা। আমি একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, আমি একটু ক্লাসটা সব গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি একটু শেয়ার করে দিছি। তোমরা এক কাজ করো, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। তোমাদের যে মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপ আছে, তোমাদের ফ্রেন্ডদের যে গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমাদের টাইম লাইন থেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, অনেকে চলে আসছে। ইমজা আকসা সালাম দিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তোমরা মোটামুটি চলে আসো যারা আসো, আমরা শুরু করে দেবো। আমরা আজকে পরিমাণগত রসায়ন ক্লাসটা নিয়ে আসছি। পরিমাণগত রসায়ন পড়বো। এটা তোমার কেমিস্ট্রির সেকেন্ড পেপারের খুব বেশি কঠিন না, সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে? এটা আমাদের একটু পড়তে হবে, চলো আমরা পড়ে ফেলি। আচ্ছা, বানান ভুল, ঠিক আছে, ওকে, বানান কোনো সমস্যা নেই। আচ্ছা, কেমন আছো? ঠিক আছে, নমস্কার, ওকে, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে অনলাইন ক্লাসে, অনেকদিন তোমার সাথে দেখা হয় না। তো যেহেতু তোমরা জানো এখন অফলাইনে ফ্রি ক্লাস চলতেছে, আজকেও আমি আর শ্যাম ভাই ক্লাস ছিলাম 2টা 12টা 2টা 4টা 3টার সময়। আগামীকালও ফ্রি ক্লাস আছে তড়িৎ রসায়নের উপরে, কালকেও 12টায় 2টায় 4টায় আছে। তোমরা যে কোনো সময় চলে আসতে পারবা। আবার আগামীকাল রাতে অনলাইন ক্লাসও আছে, আমি ইনশাল্লাহ অনলাইন ক্লাস নিব, ঠিক আছে? তড়িৎ রসায়নই পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো তোমাদের এইচএসসির জন্য মোটামুটি আরেকটা পরীক্ষা বাকি আছে, তারপরে প্র্যাকটিক্যাল, তারপরে অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে, আর বেশি দেরি নাই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই চলে আসছে। সোহান লিখছে, ভাই কেমিস্ট্রি অনেক হার্ড লাগে, কি করবো? কেমিস্ট্রি হার্ড লাগলে সোহান ভাইয়ের কাছে পড়তে হবে, ঠিক আছে? সোহান ভাইয়ের ক্লাস করলে দেখবা কেমিস্ট্রি একদম পানি হয়ে গেছে, ঠিক আছে? চলো আমরা পড়ি, শুরু করি। আমি মোটামুটি একটা শিট বানানো ছিল, এটা নিয়ে আসছি আর কি। হ্যাঁ, চলো আমরা এই শিট অনুযায়ী যতটুকু। ভাইয়া কেমন আছে? স্নেহা ভালো আছে আপু, তুমি কেমন আছো? আবিদা সুলতানা সালাম দিছে, অঞ্জন সরকার সালাম দিছে, নমস্কার, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো অনেকে চলে আসছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, খুব কঠিন না, খুবই সহজ কথাবার্তা। তো প্রথমে দেখো, ছোটবেলার পড়াশোনা কিছু দেওয়া আছে। আমরা ছোটবেলায় পড়তাম, কি পড়তাম? যে ভাই এক মোল সমান কত টি পরমাণু? 6.02 × 10⁻23, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা বোর্ডের লেখা? তোমরা একটু আমার কমেন্ট করে দাও তো, যে বোর্ডের লেখা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার একটু জানাও, ঠিক আছে? তো দেখো, আমরা ছোটবেলায় কিন্তু পড়তাম। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়তাম যে 12 গ্রাম মানে কি? এক মোল সমান কয়টা? 6.02 × 10⁻23টা পরমাণু থাকে এক মোলে, ঠিক আছে? খেয়াল করে দেখো, লেখা আছে এক মোল পরমাণু অক্সিজেন কত গ্রাম? 16 গ্রাম। পরমাণু অক্সিজেন মানে একটা অক্সিজেন। আর যদি বলে অণু অক্সিজেন মানে O2 বললে কত বলবা তাইলে? 32 গ্রাম। কত? 32 গ্রাম। এগুলো কিন্তু বাচ্চাদের পড়া। এক মোল ইলেকট্রন, মোল মানে আমরা জানি কি? 6.02 × 10⁻23টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কমেন্ট করো তো, আমি যদি বলি নাইট্রোজেন
অণু, তাহলে তার ভর কত হবে? নাইট্রোজেন অণুর ভর কত হবে? সবাই একটু কমেন্ট করে দাও, নাইট্রোজেন অণুর ভর কত? একটু কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখবো সবার। হ্যাঁ দেখো লেখা আছে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর হচ্ছে 58.5। ফর্মুলা ভর জিনিসটা কি? আয়নিক যৌগের ভরকে আমরা ফর্মুলা ভর বলি। সোডিয়াম ক্লোরাইড কি প্লাস মাইনাস আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগের যে ভর এটাই হচ্ছে ফর্মুলা ভর কত? 58.5। কিভাবে? সোডিয়ামের জন্য কত বলবা? 23 প্লাস ক্লোরিনের জন্য 35.5, দুইটা যোগ করলে কত? 58.5। তো সবাই একটু কমেন্ট করো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত? একটু কমেন্ট করে দাও তো সবাই, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত? সবাই একটু কমেন্ট দাও। ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। আসো, ঠিক আছে, তাহলে বলো তো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত? একটু কমেন্ট করে দাও তো। 58.5। দেখো আরেকটা এমসিকিউ আছে, পরমাণু ভরের ক্ষুদ্রতম একক কোনটা ভাই? ক্ষুদ্রতম একক বলবা AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তাহলে পরমাণু ভরের ক্ষুদ্রতম একক কোনটা? AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ক্ষুদ্রতম একক কোনটা? AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, ব্লু ভিট্রিওলের সংকেত দেয়া আছে, দেখো ব্লু ভিট্রিওলের সংকেত কি? কপার সালফেট ডট 5 অণু পানি। সবাই একটু কমেন্ট করো তো ব্লু ভিট্রিওলের সংকেত কি? একটু কমেন্ট করে দাও তো। কপার সালফেট ডট 5 অণু পানি। ব্লু ভিট্রিওল মানে হচ্ছে বাংলায় তুতে বলে, কি বলে? তুতে। তাহলে ব্লু ভিট্রিওলের সংকেত হচ্ছে কপার সালফেট ডট 5 অণু পানি। ঠিক আছে, প্রথমে একটু মুখস্থ পড়া আমরা পড়ে ফেললাম। এই যে ডিএমসি টপিক 2, এটা হচ্ছে ট্রিপল স্টার দিবা সবাই, ট্রিপল স্টার। এই টপিকটা ট্রিপল স্টার, এখান থেকে একটা কোশ্চেন আসেই। ঠিক আছে, এটা 3টা কন্ডিশন দেওয়া আছে। প্রথমে দেখো লেখা আছে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে কিছু কন্ডিশন দেওয়া আছে। এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারে কিছু কন্ডিশন দেওয়া আছে। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছু কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে এসটিপি, কোশ্চেন হবে এসটিপিতে এই যে আয়তন কত? এসটিপিতে মোলার আয়তন কত? তুমি বলবে 22.4 লিটার। এসটিপিতে মোলার আয়তন কত? 22 এটা আমরা সবাই জানি। এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার। পরীক্ষা আসবে ভাই এসটিপিতে মোলার আয়তন কত? বলবো 24.789 লিটার। 24.789 লিটার। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট করো এসটিপিতে মোলার আয়তন কত আর এসটিপিতে মোলার আয়তন কত, দুইটা একটু পাঠতে হবে। কমেন্ট করে ফেলো সবাই, এসটিপিতে মোলার আয়তন কত আর এসটিপিতে মোলার আয়তন কত, সবাই একটু কমেন্ট করে ফেলো। এবার চলে আসো তো, দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বলছে মোলার আয়তন কত? বলবো 24.04 লিটার। 24.04 লিটার। এই 20 ডিগ্রিকে আমরা বলি এনটিপি। এনটিপি মানে কি? নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, তাহলে এসটিপিতে মোলার আয়তন কত বললে বলবো 22.4। যদি এসটিপিতে বলে তাহলে বলবো 24.789। যদি এনটিপি বা 20 ডিগ্রিতে বলে তাহলে বলবো 24.04 লিটার। এই তিনটা যেন ভুল না হয়, এটা সবার পারতে হবে। এবার চলে আসো এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যখন বলবো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার টেম্পারেচার কত? বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ভাইয়া? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বলবে প্রেসার কত? বলবো 1 অ্যাটম। তোমরা কি জানো 1 অ্যাটম সমান 101.325 কিলো প্যাসকেল? তাহলে 1 এটিএম সমান কত? 101.325 কিলো প্যাসকেল। সবাই একটু কমেন্ট করো তো 1 অ্যাটম সমান কত কিলো প্যাসকেল? 101.325 কিলো প্যাসকেল। এসটিপিতে তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল করো এসটিপিতে যখন আসবো তখন তাপমাত্রা কত হয়ে গেছে? রুম টেম্পারেচার হয়ে গেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসটিপিতে তাপমাত্রা কত ভাইয়া? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এসটিপির চাপটা খেয়াল করবা, চাপ কিন্তু 100 কিলো প্যাসকেল, মানে 1 এটিএম এর একটু কম। খেয়াল করো তো এসটিপিতে ছিল 1 এটিএম। 1 এটিএম মানে 101.325 কিলো প্যাসকেল। আর এসটিপিতে কত কিলো প্যাসকেল? 100 কিলো প্যাসকেল। মানে তুমি বলতে পারো যে 0.99 এটিএম, মানে 1 এটিএম এর একটু কম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এসটিপির টেম্পারেচার বললে 25 আর চাপ বললে 100 কিলো প্যাসকেল। আচ্ছা, আর 20 ডিগ্রি মানে তো বলছি এনটিপি। 20 ডিগ্রি মানে কি বলছে? এনটিপি। কে কমেন্ট করছে? স্নেহা কমেন্ট করছে, সরস্বতী কমেন্ট করছে, জান্নাতুল ফাহিমা কমেন্ট করছে, ইভা কমেন্ট করছে, মুকুল কমেন্ট করছে, সালমান ফার্সি কমেন্ট করছে, স্বপ্নলোকের রাজকন্যা কমেন্ট করছে, অথয় মারিয়া, তাকবির হোসেন, সরস্বতী, জুথি, ঋতু কমেন্ট করছে, তাকবির কমেন্ট করছে, ইমজা আকসা কমেন্ট করছে, মুকুল হোসেন মুকুল কমেন্ট করছে, সালমান ফার্সি, সুইটি আক্তার, এই তো অনেকে কমেন্ট করছে। ধন্যবাদ ধন্যবাদ। চলে আসো, এবার দেখো কিছু মুখস্থ পড়া দেওয়া আছে ভাইয়া। তরল অবস্থায় পানির মোলার আয়তন কত? 18 ml। কেন? পানি মানে কি? H2O না? তো মানে কত? 16। অক্সিজেন কত? 16। আর হাইড্রোজেন 2টা আছে, 16 আর 2 কত? 18 ml। খুবই সহজ কথা। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির মোলার আয়তন হয় 30.6 লিটার। খেয়াল করো তো ভাইয়া, 0 ডিগ্রিতে কত ছিল? 22.4। 25 ডিগ্রিতে কত? 24.789। 20-এ কত? 24.04। এরকম যদি আমি তাপমাত্রা 100 পর্যন্ত নিয়ে যাই তাহলে আমার আয়তন হবে 30.6 লিটার। মুখস্থ রাখতে হবে বইয়ের লাইন সরাসরি। ঠিক আছে, মানে আমার তাপমাত্রা বাড়ালে মোলার আয়তন কি হচ্ছে? বাড়তেছে। মনে রাখবা, তাপমাত্রা বাড়ালে মোলার আয়তন বাড়তেছে। বলছে এনটিপিতে আয়তন কত? একটু কমেন্ট করো তো সবাই। আমি একটু এটা দেখে আমি একটু আগে পড়াইছি। এনটিপিতে আয়তন কত? সবাই একটু কমেন্ট করো তো। এনটিপিতে আয়তন কত? সবাই একটু কমেন্ট করে ফেলো। দেখো 24.04 লিটার। এই যে একটু আগে আমরা পড়ে আসছিলাম।
ওকে ভাই, একটা সহজ সূত্র আছে, সূত্রটা পারলে তুমি পারবা অনেক কিছু, বুঝছো? যে মানে জানা থাকলে পারবা খুব সহজেই। গ্যাসে আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ধরো যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া থাকলো 22, বলবে আণবিক ভর কত বের করো, তাহলে 22 দুগুণে কত হবে? 44 হবে। কি হলো? তাহলে 22 দুগুণে কত হবে? তাহলে বাষ্প ঘনত্ব 22 দেয়া আছে, তাহলে আণবিক ভর কত? 22 দুগুণে 44 দিয়ে গুণ করে দেবা, খুব সহজ। আবার যদি ধরো বললো আণবিক ভর 50, তাহলে বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব তাহলে কত হবে? 25 হবে, 2 দিয়ে ভাগ, মানে 2 দিয়ে জাস্ট গুণ আর ভাগ করতে হবে, কিন্তু তোমার সমীকরণটা যেন জানা থাকে যে আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু কি? বাষ্প ঘনত্ব। আচ্ছা, এবার চলে আসো, দেখো লেখা আছে কি মোলারিটি। মোলারিটির ডেফিনেশনে কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার, গোল করবা হচ্ছে প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার। ভাই আমরা যখন প্রতি লিটারে হিসাব করি, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের আণবিক ভর বা মোলার সংখ্যাকে মোলার ঘনমাত্রা বলে। আচ্ছা, তো প্রতি লিটার যখন বলবো, ভাই লিটার কি তরল নাকি কঠিন বলো তো? আমরা সবাই জানি লিটার হচ্ছে তরল। তো বলো তো, আমি যদি তরলে তাপমাত্রা দিই তাহলে এখানে কি প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। তরলে তাপমাত্রা দিলে আর ঘনমাত্রা অবশ্যই চেঞ্জ হবে, তাই না? টেম্পারেচার যদি আমি তাহলে পানি বাষ্প হয়ে যাবে, তরল বাষ্প হয়ে যাবে, তাহলে তরলে কিন্তু তাপমাত্রার প্রভাব আছে। এই জন্য যখন আমি মোলার হিসাব করব প্রতি লিটারে, তখন দেখো লেখা আছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি মোলালিটি হিসাব করি, কি হিসাব করি ভাইয়া? মোলালিটি। এই যে মোলালিটি, মোলালিটি কিন্তু আমরা প্রতি লিটার হিসাব করি না, আমরা প্রতি কেজিতে হিসাব করি। যখন প্রতি কেজি চলে আসবে তখন আমাদের কঠিন পদার্থ চলে আসতেছে, তো কঠিন পদার্থের উপরে কি তাপমাত্রার প্রভাব আছে? প্রভাব নাই। আমি কঠিন পদার্থে আমি তাপমাত্রা দিলাম, এর কি ঘনমাত্রা চেঞ্জ হবে? হবে না ভাইয়া। তাহলে কঠিনের উপরে তাপমাত্রার প্রভাব নেই। এই জন্য বলে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে বলো তো তাপমাত্রার উপর নির্ভরশীল কোনটা? মোলারিটি না মোলালিটি? একটু কমেন্ট করো সবাই, তাপমাত্রার উপর নির্ভরশীল কোনটা? মোলারিটি নাকি মোলালিটি? সবাই কমেন্ট করে দাও, তাপমাত্রার উপর নির্ভরশীল কোনটা? মোলারিটি নাকি মোলালিটি? ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, এখানে কি বলছে? কোনো দ্রবণের ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য 5টা একক আছে ভাইয়া। কয়টা একক আছে ভাইয়া বলবা? 5টা একক। কি কি? মোলার দ্রবণ, তারপরে কি মোলাল দ্রবণ, নরমাল দ্রবণ, শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ। কোশ্চেন হবে নিচের কোনটি ঘনমাত্রা প্রকাশের একক নয়? অপশনে দেখবা ফর্মালিটি থাকবে। ফর্মালিটি বলে কিছু নাই, ফর্মালিটি বলবা যে ফর্মালিটি নাই। দেখো নরমালিটি কিন্তু আছে, নরমালিটি আছে, ফর্মালিটি নাই। নরমালিটি আছে, ফর্মালিটি নাই, একটু মনে রাখবা। ঠিক আছে, আর এদের মধ্যে কোন কোন জিনিসটা তাপমাত্রার উপর নির্ভর করে, কোনটা কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা খুব সহজে মনে রাখা যায়। মনে রাখবা যে যাদের মধ্যে র আছে তারা তাপমাত্রার উপর নির্ভর করে, র থাকলে নির্ভর করে, র না থাকলে করে না। যেমন হ্যাঁ, মোলার দ্রবণে কি র আছে? এই যে র আছে, তার মানে এটা তাপমাত্রার উপর নির্ভর করবে। মোলালে কি র আছে? র নাই, তাহলে এটা নির্ভর করবে না। নর্মালে র আছে, এই যে র, তার মানে এটা করবে, নির্ভর করবে। শতকরাতে কি র আছে? এই যে র আছে, তার মানে এটা নির্ভর করবে। মোল ভগ্নাংশে র আছে না, তাহলে এটা তাপমাত্রার উপর নির্ভর করবে না। তাইলে কোনটা কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে, কোনটা কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা তোমার অবশ্যই পারতে হবে। ঠিক আছে, তারপর দেখো লাস্ট লাইনটা কি বলছে? বলছে ল্যাবরেটরি পরীক্ষার কাজে ডেসিমোলার দ্রবণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে সবাই একটু কমেন্ট করো, আমরা ল্যাবে যে কাজ করি, এই ল্যাবে কাজ করার সময় কোন ঘনমাত্রার দ্রবণ সবচেয়ে বেশি ব্যবহার করি? সবাই একটু কমেন্ট করো তো। ল্যাবরেটরিতে কাজ করার সময় কোন ঘনমাত্রার দ্রবণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? ল্যাবরেটরিতে কাজ করার সময় কোন ঘনমাত্রার দ্রবণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? সবাই একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের ঘনমাত্রার প্রকারভেদ বলছে যে মোলার দ্রবণ, 1 মোলার মানে কি? 1 মোলার মানে মোলার দ্রবণ আমরা জানি। বলো তবে সেমি মোলার, সেমি মানে কত? সেমি মানে আমরা জানি অর্ধেক, তো সেমি মানে অর্ধেক মানে কি? 0.5 মোলার। সেমি মানে হাফ, হাফ মানে 0.5 মোলার। ভাই ডেসিমোলার মানে কত? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, আমরা সবাই জানি। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। ভাইয়া সেন্টিমোলার কত? 0.01 মোলার। সেন্টিমোলার কত? 0.01 মোলার। যদি বলে মিলিমোলার কত? মিলিমোলার, তাহলে বলবা 0.001 মোলার। তাহলে মিলিমোলার হচ্ছে 0.001 মোলার, সেন্টি বললে 0.01, ডেসি বললে 0.1। এগুলো কিন্তু খুবই সহজ পড়াশোনা। বলতো এদের মধ্যে আমি একটা কমেন্ট করতে বলছি, কোনটা সবচেয়ে বেশি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়? কোন দ্রবণটা সবচেয়ে বেশি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়? এগুলোর মধ্যে সব ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় কোন দ্রবণটা সবচেয়ে বেশি? একটু কমেন্ট করে দাও সবাই। কোন দ্রবণটা সবচেয়ে বেশি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়? একটু সবাই কমেন্ট করে ফেলো, আমি একটু কমেন্ট পড়ি। জুই মল্লিক 0.1, অঞ্জনা সরকার 0.1, সাগরিকা রয় ডেসিমোলার, অথয় মারিয়া ডেসিমোলার। ভেরি গুড। আচ্ছা, সেন্টি কত বলছি দেখো তো? 0.01। এই যে তোমরা চ্যাট করার সময়
ফ্রেন্ড সেন্টি ইমোজি পাঠাও না, সেন্টি ইমোজি কীরকম দাও, এই যে এটা হচ্ছে সেন্টি ইমোজি, এটা পাঠাও না, এই যে সেন্টি ইমোজি। হ্যাঁ, তো এখন থেকে তোমার ফ্রেন্ডে তুমি সেন্টি ইমোজি আর পাঠাবা না, তুমি এর পরিবর্তে লিখে দিবা 0.01, এটা লিখে পাঠিয়ে দিবা। তার মানে কি 0.01 মানে কি সেন্টিমোলার। ঠিক আছে, তাহলে সবাই একটু সেন্টিমোলারটা একটু কমেন্ট করে দাও তো, সবাই একটু সেন্টি খাও, সবাই কমেন্টে একটু সেন্টি খাও, আমি দেখি সবাই একটু কমেন্টে সেন্টি খাও, আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কোন মোলার ঘনমাত্রার দ্রবণ কোনটা এটা জানতে হবে। ঠিক আছে, এবার আসো দেখো প্রমাণ দ্রবণ কি বলতেছে, যে দ্রবণের ঘনমাত্রা সঠিক ও নির্ভুলভাবে জানা থাকে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। খুবই সহজ কথা, যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি তাকে প্রমাণ দ্রবণ বলি। ভাই উদাহরণ দেন, আমার 1 মোলার সোডিয়াম কার্বনেট, 1 মোলার বলে দিছে, 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, 0.5 মোলার বলে দিছে, 0.1 মোলার, এটা ঘনমাত্রা যেটা দেয়া আছে সেটা কি বলবা, প্রমাণ দ্রবণ। ঘনমাত্রা দেয়া থাকলে কি বলবা, প্রমাণ দ্রবণ। ঠিক আছে, আচ্ছা এবার আসো এখানে একটু কিছু মুখস্থ পড়া আচ্ছা একটু পড়তে হবে। যে ভাই দেখো বাণিজ্যিক HCl এ সাধারণত কত ঘনমাত্রা থাকে, 8 মোলার থেকে 12 মোলার। মানে আমরা বাজারে যে HCl কিনতে পাওয়া যায়, HCl কি কাজে লাগে, বিভিন্ন তোমার এক্সপেরিমেন্টের কাজে লাগতে পারে। ঠিক আছে, আবার ছেলেরা মেয়েদের মুখে অ্যাসিড মারে, ওই অ্যাসিড মারার কাজে লাগতে পারে, বিভিন্ন কাজে লাগতে পারে, তাই না? তো এই বাণিজ্যিক HCl, বাণিজ্যিকভাবে বাজারে যে HCl পাওয়া যায় এতে কত মোলার ঘনমাত্রা থাকে, বলবো 8 থেকে 12 মোলার। ভাই বাণিজ্যিকভাবে যে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় এখানে কত মোলার থাকে, 18 মোলার। বাণিজ্যিকভাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায় এখানে কত মোলার থাকে, 18 মোলার। তিনটা একটু মুখস্থ করে ফেলো, সবাই একটু কমেন্ট করো তো বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা কত, HCl এর ঘনমাত্রা কত, তারপর কমেন্ট করবা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, তারপরে কমেন্ট করবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা কত, বাণিজ্যিকভাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা কত। আর আমার কমেন্ট বক্সও সেন্টি হয়ে গেছে। হ্যাঁ 0.01, ভেরি গুড, সবাই সেন্টি খাও, 0.01 লিখে সেন্টি খাও। ঠিক আছে, গুড। তাহলে এই তিনটা আমাদের একটু পাঠতে হবে, মুখস্থ পড়া। হ্যাঁ, এবার চলে আসো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, আমাদের পাঠতে হবে। বলো তো একটু কমেন্টে আমাদের জানাও তো যে ভাই আমরা ল্যাবরেটরিতে যেটা ব্যবহার করব, প্রাইমারি স্ট্যান্ডার্ড ব্যবহার করব নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ব্যবহার করবো, একটু কমেন্ট করো তো। আমরা ল্যাবরেটরিতে কোনটা ব্যবহার করি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করি নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করি, সবাই একটু কমেন্ট করে দাও তো, প্রাইমারি নাকি সেকেন্ডারি। ভাই আমরা অবশ্যই প্রাইমারি ব্যবহার করি, কেন, প্রাইমারি অবশ্যই ভালো, এই জন্য প্রাইমারি ব্যবহার করি। প্রাইমারি কেন ভালো, কারণ এর 4টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এরা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। তুমি চিন্তা করো, তুমি ল্যাবরেটরিতে একটা জিনিস তৈরি করবা, তো সেটা কি বিশুদ্ধ হইলে ভালো না অবিশুদ্ধ হইলে ভালো? ভাই অবশ্যই বিশুদ্ধ হইলে ভালো। তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, এই জন্য আমরা এটা ব্যবহার করি। 2 নম্বর কি বলতেছে, যে বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে না। তার মানে কি, এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড এরা বিক্রিয়া করে না, এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না বলেই তো বিশুদ্ধ। বিক্রিয়া করলে তো অন্য প্রোডাক্ট তৈরি হয়ে যেতে পারতো, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেতে পারতো, তাই না? তারপর আমরা জানি লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, মরিচা পড়ে। তাহলে মরিচা পড়লে কি, নিক্তির ক্ষয় করবে। কিন্তু যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, মরিচা পড়ে না, নিক্তির ক্ষয়ও করে না, তার মানে খুবই ভালো, এর সবকিছু ভালো বৈশিষ্ট্য। আর দীর্ঘদিন যাবত যেহেতু বিক্রিয়া করে না, সেহেতু দীর্ঘদিন যাবত ঘনমাত্রা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তুমি ওই সলিউশনটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবা, কারণ ঘনমাত্রা চেঞ্জ হবে না। তাহলে 4টা বৈশিষ্ট্য কি কি, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, নিক্তির ক্ষয় করে না, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। আর উল্টাটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কি কি দেখো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে কি বলছে, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, এই জন্য সেকেন্ডারি। এটা বিশুদ্ধ অবস্থায় যায়, তাহলে এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। এরা দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কি, মরিচা পড়ে, মরিচা পড়লে রাসায়নিক নীতির কি করে, ক্ষয় করে, কি করে, ক্ষয় করে। আর যেহেতু বিক্রিয়া করে, তাহলে সময়ের সাথে সাথে ঘনমাত্রা কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, এই জন্য এটা বেশি দিন ব্যবহার করা যায় না। ঠিক আছে, তাহলে এগুলো পাঠতে হবে। ঠিক আছে, ওকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড লয়াল, এটা দিয়ে মিলালে ইজি একদম, লয়াল। আচ্ছা ঠিক আছে, লয়াল, ওকে ঠিক আছে। কারো হ্যাঁ মানে কোনো মানে সাইড সিক্স থাকবে না, তাই না, পরকিয়া করবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা কোশ্চেন এটা আরো বেশি আসছে, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি বা কোনটি নয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি বা কোনটি নয়। আমরা জানি ইউনিভার্সাল আমাদের সূত্র আছে, সি থাকলে প্রাইমারি। ভাই কি বলছি, সি থাকলে প্রাইমারি, সি থাকলে প্রাইমারি, সি থাকলে প্রাইমারি, HCl বাদে সবাই লিখে রাখো, সি থাকলে প্রাইমারি, HCl বাদে সবাই একটু লিখে রাখো, সি থাকলে প্রাইমারি, HCl বাদে সবাই লিখো, সি থাকলে প্রাইমারি, HCl বাদে। ভাইয়া মানে কি একটু বুঝাই দেন। ভাইয়া তোমার অপশনে আছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটে কি সি আছে, এই যে সি আছে তার মানে এটা প্রাইমারি,
মানে সি থাকলে প্রাইমারি। অপশন আছে H2C2O4, এখানে কি সি আছে? হ্যাঁ আছে, মানে প্রাইমারি। অপশন আছে K2Cr2O7, এবার বলো তো এখানে কি সি আছে? একটু কমেন্ট করো তো, K2Cr2O7 এখানে সি আছে কি না একটু কমেন্ট করো। ভাই এই যে সি তো আছে, কিন্তু এটা তো ক্রোমিয়ামের সি, হোক ক্রোমিয়ামের সি সমস্যা নেই, সি থাকলেই হবে, সে ক্রোমিয়ামের সি হোক আর যে কোনো সি হোক। তাহলে ক্রোমিয়ামের সি হইলেও তো সি আছে, তাহলে সি থাকলে এটা হচ্ছে প্রাইমারি। Na2C2O4 দেখো ভাই সি আছে মানে প্রাইমারি, ঠিক আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডে সি নাই, তাহলে সেকেন্ডারি। H2SO4 সি নাই, সেকেন্ডারি। KMnO4 সি নাই, সেকেন্ডারি। এখানে দেখো সি নাই, মানে এগুলো হচ্ছে সেকেন্ডারি। ব্যতিক্রম কোনটা বলছিলাম? HCl বাদে। HCl এ সি থাকা সত্ত্বেও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, মনে থাকবে। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও, সি থাকলে প্রাইমারি। সবাই লিখবা, নিজের হাতে লিখো, সি থাকলে প্রাইমারি HCl বাদে। নিজের হাতে লিখো সবাই, সি থাকলে প্রাইমারি HCl বাদে, ঠিক আছে। আরও আছে, এটা হচ্ছে তোমার এইচএসসির জন্য লাগবে। তুমি যখন মেডিকেলে অ্যাডমিশনে যাবা তখন তোমার আরেকটু বেশি পড়তে হয়। আমি কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড নিয়ে আসছি অনলাইন ক্লাস, ঠিক আছে। মেডিকেলে আরেকটু বেশি পড়তে হয়, বুঝছো? তো এইচএসসির জন্য যতটুকু লাগে আমি অতটুকু নিয়ে আসছি, ওকে। HCl আরও কি কি আছে? HClO4 আর NaClO4 এই তিনটাতে দেখো সি আছে। এখানে সি আছে না? এখানে সি আছে না? আছে, কিন্তু সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি। কোনটা কোনটা? HClO4 NaClO4। এটা যখন অ্যাডমিশনে আসবে তখন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি। তাছাড়া সি থাকলে কি বলবা? প্রাইমারি বলবা, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো আয়োডিমিতি আর আয়োডোমিতি। আচ্ছা এটা হচ্ছে আয়োডো হবে, বুঝছো? এখানে ডি আছে, দুইটাই ডি আছে, এটা হচ্ছে আয়োডো, এটা আয়োডিমিতি, ওকে। এই সেল বাদে, আচ্ছা এই সেল এক্সেপশনাল, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তাইলে আয়োডিমিতি আর আয়োডোমিতি দুইটা কথা আছে, হ্যাঁ। এইখানে তিনটা কোশ্চেন হয়। প্রথম কোশ্চেন হচ্ছে বলবে আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা? প্রমাণ দ্রবণ কোনটা? বলবা আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে আয়োডিন, আয়োডিন। আর আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা? বলবা থায়োসালফেট। তাহলে আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে আয়োডিন, আয়োডোমিতিতে কোনটা? থায়োসালফেট। এরও পরীক্ষার সময় ঘোলা যায়, ভাই আয়োডিমিতিতে আয়োডিন ছিল না থায়োসালফেট ছিল, আয়োডোমিতিতে কোনটা ছিল, ঘোলা যায় না। তো দেখো ঘোলানোর কোনো সুযোগ নাই, কারণ আয়োডিমিতে যে ডয় রশ্মি, আয়োডিন লিখতে গেলেও কিন্তু আমার ডয় রশ্মি লিখতে হয়। কি লিখতে হয়? ডয় রশ্মি লিখতে হয়। তাহলে আয়োডিতে আয়োডিন, আর আয়োডো যখন বলবো তখন বলবো থায়োসালফেট, ঠিক আছে। আর ভুল হবে না। তাহলে আয়োডিমিতিতে আয়োডিন ডয় রশ্মি, আর আয়োডো ওকার বললে থায়োসালফেট অয়কার, ঠিক আছে। আর ভুল করা যাবে না। তাহলে আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ আয়োডিন, আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ থায়োসালফেট। ভাই কোশ্চেন হবে বুরেটে নেওয়া হয় কোনটা? বুরেটে সবসময় প্রমাণ দ্রবণ নেওয়া হয়। তার মানে আয়োডিমিতিতে বুরেটে নিব আয়োডিন, আর আয়োডোমিতিতে বুরেটে নিব থায়োসালফেট। আমরা কি বের করি? ভাই আমাদের এই যে আয়োডিন আমরা ব্যবহার করি, তাই না? আয়োডিমিতিতে কি ব্যবহার করি? আয়োডিন। তোমরা কি জানো আয়োডিন একটা জারক? কি বলবা? আয়োডিন হচ্ছে জারক। এই যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই কিন্তু জারক, ঠিক আছে। তাহলে আয়োডিন হচ্ছে জারক। তাহলে প্রমাণ দ্রবণ হিসেবে আয়োডিন ব্যবহার করি, মানে কি আমরা জারকের ঘনমাত্রা জানি। তাহলে আমরা এখানে বের করব কি? এখানে বের করব হচ্ছে বিজারক পদার্থের পরিমাণ। কি বের করব? বিজারক পদার্থের পরিমাণ। যেমন এই যে সোডিয়াম থায়োসালফেট, এটা তো বিজারক। এই যে থায়োসালফেট এটা কিন্তু কি? বিজারক, তাই না? তাহলে আমরা বিজারক পদার্থের পরিমাণ বের করি আয়োডিমিতিতে, ঠিক আছে। আর আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা একটা বিজারক। তাহলে এইখানে বুরেটে নিব কি? বিজারক থায়োসালফেট। আর বের করব কি? জারক পদার্থ বের করব। কি বের করব? জারক পদার্থ বের করব, ঠিক আছে। তার মানে আয়োডিমিতিতে আমি ব্যবহার করি জারক আয়োডিন, বের করি বিজারক পদার্থের পরিমাণ। আর আয়োডোতে আমি ব্যবহার করি বিজারক, আর বের করি কিসের? জারক পদার্থের পরিমাণ। কি বের করি? জারক পদার্থের পরিমাণ। এটুকু পারতে হবে, এটুকু পারলে হবে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, কি কমেন্ট করবা? সবাই একটু কমেন্ট করো হচ্ছে আয়োডিমিতি, আয়োডিমিতি, আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা? একটু কমেন্ট করো আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা। 9 টপিক আমরা একটু পরে পড়বো, আগে 10 টপিকটা পড়ে আসি। সবাই একটু কমেন্ট করো যে আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা। একটু কমেন্ট করো আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা। কই কই কমেন্ট কই?
জারুক আয়োডিন ইউজ হয়, হ্যাঁ গুড। স্নেহা কমেন্ট করছে, জুই মল্লিক কমেন্ট করছে আয়োডিন, ফারহানা ইয়াসমিন ইবা কমেন্ট করছে আয়োডিন। ঠিক আছে, আয়োডোমিতে আয়োডিন, ওকে ভেরি গুড, পারবা। ঠিক আছে, আচ্ছা আমি একটু অসুস্থ বুঝছো, এই জন্য যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তুমি আবার কমেন্টে জিজ্ঞাসা করবো যে ভাই জায়গাটা আরেকবার বলেন, আমি আরেকবার বলে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রমাণ দ্রবণ, ঠিক আছে আয়োডিন। এবার আসো ডিএমসি টপিক, এটা কি 10, এটারে 5 স্টার দিবা সবাই। 1 2 3 4 5, মানে এইটা যদি তুমি না পারো তাহলে এই অধ্যায় তুমি কিছু পারো না। এই অধ্যায় যদি তুমি কখনো পরীক্ষা দিতে যাও তোমার এই বক্স পড়ে যাইতে হবে, এই বক্স না পড়ে কেউ কখনো পরীক্ষা দিতে যাবা না, মনে থাকবে। আচ্ছা এবার আসো আমরা পড়ি। এখানে দেখো কিছু নির্দেশকের নাম দেয়া আছে বুঝছো, কি কি আছে? ফেনপথেলিন, থাইমল ব্লু, ক্রেসল রেড, ফেনল রেড, ব্রোমিথাইল ব্লু, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো দেওয়া আছে। এগুলোর নাম শুনছো না আগে? হ্যাঁ ভাই আমরা মোটামুটি শুনছি। আচ্ছা 9 নাম্বারটা আমরা পড়বো না, এটা বাদ, এটা পরীক্ষা আসে না কোনোদিন, এটা কেটে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, কেটে দিই। ওকে ওকে, 9 নাম্বারটা হচ্ছে কেটে দিছি। ঠিক আছে, তাহলে আমরা পড়বো হচ্ছে কয়টা ভাই? 8টা পড়বো। কয়টা পড়বো? 8টা। আচ্ছা এগুলো আমরা পড়ি। ঠিক আছে, এখন দেখো তো এইখানে আমরা সবাই জানি, বলো তো লিটমাস, এই যে লিটমাস অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? সবাই একটু কমেন্ট করো তো, লিটমাস অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? সবাই একটু কমেন্ট করে ফেলো তো। লিটমাস দেখো প্রথমে কিন্তু অম্লীয় মাধ্যম আছে আর পরে কি আছে? ক্ষারীয় মাধ্যম আছে। প্রথমে আছে অম্লীয়, পরে আছে ক্ষারীয়। তাহলে লিটমাস অম্লীয় মাধ্যমে দেয় লাল আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দিবে? নীল বর্ণ দিবে। এটা আমরা সবাই পারি কিন্তু, তাই না? আচ্ছা এখন খেয়াল করো, প্রথমে কি আছে? অম্লীয়, তারপরে কি আছে? ক্ষারীয়, তাই না? এটা একটু মনে রাখবা। এবার খেয়াল করো, এই যে এইখানে যতগুলা নির্দেশকের নাম আছে, আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশক কোনটা বলো তো, তুমি বলবো হচ্ছে ফেনপথেলিন। কারণ ফেনপথেলিন অনেক কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ফেনপথেলিন। তুমি যদি কিছু না পারো, কিছু না বুঝো, তোমার কোশ্চেন আসছে নিচের কোন নির্দেশকটি ব্যবহৃত হয়, তুমি যদি দেখো যে ফেনপথেলিন অপশানে আছে, তুমি কিছু পাচ্ছ না, তোমার একটা দাগাইতে হবে আন্দাজে, কি করবা? তুমি ফেনপথেলিন দাগাই দিবা, দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেনপথেলিন অ্যান্সার হবে। ঠিক আছে, তার মানে এই যে ফেনপথেলিন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশক। ওকে, আচ্ছা ফেনপথেলিন দেখো অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়? দেখো লেখা আছে বর্ণহীন। তাহলে ফেনপথেলিন অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দেয় না, অ্যাসিডিক মাধ্যমে কোনো বর্ণ দেয় না। ক্ষারীয় মাধ্যমে দেয়, ক্ষারীয় মাধ্যমে বেগুনি অথবা গোলাপি বর্ণ দেয়। ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? বেগুনি অথবা গোলাপি। তাহলে ফেনপথেলিন দেখো অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দেয় না, অম্লীয় মাধ্যমে বর্ণ দেয় না, ক্ষারীয় মাধ্যমে বেগুনি আর গোলাপি বর্ণ দেয়। ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? বেগুনি আর গোলাপি। তাহলে সবাই একটু ফেনপথেলিনটা কমেন্ট করে ফেলো, এই যে অম্লীয় লাল, ক্ষারীয় নীল। ভেরি গুড, ফেনপথেলিনটা কমেন্ট করে ফেলো তো সবাই। ফেনপথেলিন অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? একটু সবাই কমেন্ট করে ফেলো। ফেনপথেলিন অম্লীয় মাধ্যমে কি বর্ণ দিবে, ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দিবে? একটু কমেন্ট করে ফেলো সবাই। আচ্ছা এখন 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 আমি 2-3টা লাইন লিখবো, সবাই একটু খেয়াল করবা। ঠিক আছে, প্রথমে আমি লিখলাম মালিহা। কি লিখলাম? মালিহা। কি লিখলাম? মালিহা। প্রথমে আমি কি লিখলাম? মালিহা, একটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো রেড মানে কি? একটু বলো তো রেড মানে? আমরা জানি কি রেড হলো লাল, তাই না? আমরা জানি না রেড কি? রেড হলো লাল, আমরা জানি যে রেড হচ্ছে লাল। আর বলো তো ব্লু কি? ব্লু হলো নীল। লিখতে পারি আমি? সমস্যা আছে কারোর? ব্লু হলো নীল। তাইলে আমি দেখো 3টা লাইন লিখছি, এক হচ্ছে মালিহা, 2 নাম্বার হচ্ছে রেড হলো লাল, 3 নাম্বার হচ্ছে ব্লু হলো নীল। এই 3টা সবাই বুঝছো কিনা? মালিহা, রেড হলো লাল, ব্লু হলো নীল। ভাই এগুলার মানে কি? মানেটা একটু বলেন তো। আচ্ছা চলো আমরা একটু মানেটা পড়ি। সেটা হচ্ছে মালিহা মানে ম দিয়ে, দেখো 2টা জিনিস আছে এখানে, ম দিয়ে কয়টা আছে? 2টা। একটা হচ্ছে মিথাইল রেড আর একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। তাহলে ম দিয়ে আছে 2টা, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। আর কোনোটা কি ম দিয়ে আছে? না ভাই আর কোনোটা নাই। তাহলে ম দিয়ে হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে মিথাইল রেড, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। তারপর ল কি? ল মানে অম্লীয় মাধ্যম, পরে অম্লীয় মাধ্যমে কি হলো? লাল। আচ্ছা আমরা একটু নিচে চলে আসছি, আবার উপরে চলে যাই। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে দেখো অম্লীয় মাধ্যমে যে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ, অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়? লাল। আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? হলুদ বর্ণ দেয়। তাহলে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে দেখো কি দিচ্ছে? এই যে লাল দিচ্ছে, দেখছো? আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দিচ্ছে? দেখো হলুদ বর্ণ দিচ্ছে। মালিহা মানে এইটা। ঠিক আছে ভাইয়া, বলছে রেড হলো লাল। রেড হলো লাল মানে কি? রেড দিয়ে দেখো 2টা আছে, ক্রেসল রেড,
ফেনল রেড, দুইটা রেড আছে, ক্রেসল রেড, ফেনল রেড। হলো মানে কি? হলো মানে হলুদ, তাহলে অম্লীয় মাধ্যমে দুইটা কি দেয়? হলুদ দেয়। আর লাল মানে, রেড মানে লাল, রেড মানে লাল, সমস্যা আছে না? রেড হলো লাল। ওকে, ব্লু দিয়ে দুইটা আছে, একটা হচ্ছে থাইমল ব্লু, একটা হচ্ছে ব্রোমোমিথাইল ব্লু, দুইটা ব্লু। ব্লু হলো নীল বলছি, তার মানে ব্লু হলো মানে কি? অম্লীয় মাধ্যমে তাইলে কি হলুদ দেয়, আর ক্ষারীয় মাধ্যমে কি দেয়? নীল বর্ণ দেয়। তাইলে খেয়াল করো তো, এটা তুমি যদি একটু মনোযোগ দাও তাইলে তুমি একটু খেয়াল করতে পারবা। সেটা হচ্ছে দেখো, এই যে দুইটা ব্লু আর দুইটা রেড, তাইলে ব্লু আর রেড থাকলে অম্লীয় মাধ্যমে সবাই হলুদ। ব্লু আর রেড থাকলে অম্লীয় মানে কালার থাকলে অম্লীয় মাধ্যমে সবাই হলুদ। ক্ষারীয় মাধ্যমে ব্লু থাকলে নীল, রেড থাকলে লাল। ক্ষারীয় মাধ্যমে ব্লু থাকলে নীল আর রেড থাকলে লাল। অম্লীয় মাধ্যমে সবাই হলুদ। কখন? যখন ব্লু আর রেড বলবে, ব্লু আর রেড বলবে। ঠিক আছে, তাহলে এইটুকু সবাই বুঝছো কিনা এই তিনটা লাইন? যদি বুঝে থাকো তাহলে আরেকটা জিনিস একটু মনে রাখাই দিই, সেটা হচ্ছে এই যে দেখো মিথাইল রেডেও কিন্তু রেড আছে। এই জিনিসটা সবাই ভুল করে, জানো? যে ভাই রেড হলো লাল, তাহলে হলুদ আর লাল হবে, কিন্তু এই যে মিথাইল রেডও তো রেড আছে, কিন্তু এটা তো ময়ের মধ্যে চলে গেছে না, মালিহার মধ্যে চলে গেছে না। এই জিনিসটা খেয়াল রাখবো, তাহলে আর কিছু ভুল হবে না। তাহলে দেখো মিথাইল রেড কিন্তু মালিহার মধ্যে চলে গেছে। মালিহা মানে কি? ম দিয়ে শুরু। ম দিয়ে শুরু হলে কি হবে? লাল হলুদ, লাল হলুদ, লাল হলুদ। আর লিটমাস তো আমরা জানি অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে নীল। এইটুকু সবাই বুঝছো কিনা? এইটুকু সবাই বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে বলো জি ভাইয়া বুঝছে। একটু কঠিন, এই জায়গাটা তোমার 4 থেকে 5 বার পড়তে হবে। তুমি এই তিনটা লাইন মনে রাখবা, মালিহা রেড হলো লাল, ব্লু হলো নীল। ভাই রেড আর ব্লু যখন হবে অম্লীয় মাধ্যমে সবাই কি? হলুদ। আর ক্ষারীয় মাধ্যমে রেড হইলে লাল, ব্লু হইলে নীল। মালিহা মানে মদি আছে দুইটা, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। কেমন হয়? লাল হয় আর হলুদ হয়, লাল হয় আর হলুদ হয়। এটাই বলছি। ফেনফথেলিন না পারলে ফেল। ফেনফথেলিন অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দিবে? দিবে না। ক্ষারীয় মাধ্যমে কি দিবে? বেগুনি আর গোলাপি। তাহলে সবাই ফেনফথেলিনটা কমেন্ট করো। ফেনফথেলিন অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়? তাই কোনো বর্ণ দেয় না। ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়? বেগুনি অথবা গোলাপি বর্ণ দেয়। কি বর্ণ দেয়? বেগুনি অথবা গোলাপি বর্ণ দেয়। ঠিক আছে? আচ্ছা, এইটুকু সবাই বুঝছো কিনা? এটুকু যদি সবাই বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাইয়া বুঝছি। এটুকু বুঝে থাকলে সবাই কমেন্ট করো, ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এইটুকু যদি বুঝো তাহলে আমি সামনে আগাবো, এইটুকু বুঝতে পারলে আমি সামনে আগাবো। একটু মুছে ফেলি এগুলা। ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ, মুছে গেছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটুকু সবাই বুঝছো কিনা? জি, আচ্ছা, বুঝছি স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তিনটা, মালিহা, ব্লু হলো নীল, রেড হলো লাল, শেষ। ওকে, এখন আসো আমাদের এই পিএইচ এর বর্ণ পরিবর্তনের পরিসরটা একটু পড়তে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো তো, সবার উপরে যে আছে তার পিএইচ দেখো সবচেয়ে বেশি। যত নিচে নামতেছে তত আমার পিএইচ কমতেছে, দেখছো? তাহলে সবার উপরে পিএইচ বেশি, যত নিচে নামে তত পিএইচ কম। মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে দেখো 8.2 থেকে 9.8, তাই না? ফেনফথেলিন সবচেয়ে উপরে, তাহলে সবার বেশি 8.2 থেকে 9.8। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.6 এর। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.6 এর। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.6 এর। এদের মধ্যে পার্থক্য 1.6 এর। এদের মধ্যে পার্থক্য 1.6 এর। মানে লিটমাসের উপরে যারা আছে সবার মধ্যে পার্থক্য কি? 1.6 করে। ওকে, আচ্ছা, তার মানে কি তুমি শুরুরটুকু মনে রাখলে সাথে 1.6 যোগ করলে তুমি পরেরটুকু পেয়ে যাবা। তুমি শুরুরটুকু মনে রাখলে 1.6 যোগ করলে পরেরটুকু পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করলাম কি, সবার উপরে আছে ফেনফথেলিন। ফেনফথেলিন সবচেয়ে বেশি হবে। ফেনফথেলিন কত হবে? 8.2। তাহলে সবাই একটু কমেন্ট করো, ফেনফথেলিন 8.2। ইয়াসিন কমেন্ট করছে, এই কমেন্ট পড়ে দিলাম। তাসিন তুষার, ইমজা আকসা, অঞ্জনা সরকার, ওমাইরা আক্তার, সাগরিকা রয়, সরস্বতী, স্বপ্নলোকের রাজকন্যা, স্নেহা গোলদার, আচ্ছা, অঞ্জনা সরকার, মোহনা বিশ্বাস, অথই মারিয়া, ঠিক আছে। এই তো জান্নাতুল ফাহিমা, ইভা,
ইয়াসিন সবাই কমেন্ট করতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, পার্থক্য 1.6। ঠিক আছে, এবার আসলে দেখো বুঝছি ফেনফথেলিন সবার উপরে, তাহলে ওটা সবচেয়ে বেশি হবে 8.2। তারপরে আছে থাইমল ব্লু, এটা কত 8। তাহলে দুইটা আমার সাথে মুখস্থ করো, ফেনফথেলিন 8.2, থাইমল ব্লু 8। ফেনফথেলিন 8.2, থাইমল ব্লু 8। ফেনফথেলিন 8.2, থাইমল ব্লু 8। এরপরে দুইটা আছে, একটা হচ্ছে ক্রেসল রেড, একটা হচ্ছে ফেনল রেড। ক্রেসল রেড 72, ফেনল রেড 68। এটা রিপিট করো, ক্রেসল রেড 72, ফেনল রেড 68। দেখো এখান থেকে 72 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 68 হয় না? আবার 88 থেকে 4 বিয়োগ করলে 84 হয়। মানে এই দুইটা পার্থক্য কত দেখো তো, 4 করে বাদ দিবা। ঠিক আছে, তাহলে মনে রাখবা সবার উপরে আছে ফেনফথেলিন 8.2, তারপর কি থাইমল ব্লু 8, তারপর ক্রেসল রেড 72, ফেনল রেড 68। ক্রেসল রেড 72, ফেনল রেড 68। এরপর আছে দেখো ব্রোমিথাইল ব্লু, এটা হচ্ছে 6 দিয়ে শুরু, 6 থেকে 7.6, 6 থেকে 7.6, 6 থেকে 1.6। ঠিক আছে, আর লিটমাস আমরা জানি অম্লীয়তে লাল দেয়, ক্ষারীয়তে নীল দেয়। আমরা জানি নিউট্রাল পিএইচ হচ্ছে 7, 7-এর কম হইলে অ্যাসিডিক, কারণ 7-এর 1 কম 6, আর 7-এর বেশি হইলে বেসিক, 1 বেশি 8। তাহলে 6 থেকে 8, 6 থেকে 8 হচ্ছে আমাদের লিটমাসের বর্ণ পরিবর্তনের পরিসর। লিটমাস বলে 6 থেকে 8। তাহলে দেখো আমার ফেনফথেলিন বললে 8.2, থাইমল ব্লু বললে 8, ক্রেসল রেড বললে 72, ফেনল রেড বললে 68, তারপর ব্রোমোমিথাইল ব্লু বললে 6 to 7.6, লিটমাস বললে 6 থেকে 8। এতক্ষণ যা পড়ালাম কিছু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে এই দুইটা, যে মিথাইল রেড। মিথাইল রেড কত বলবা, 4 থেকে 6 বা 4.2 থেকে 6.3, আর মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4। এর মধ্যে ট্রিপল স্টার দেবা মিথাইল অরেঞ্জ, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, খেয়াল করো তো, মিথাইল রেড রেড রেড, তাই না, কত 4। তাহলে 4 এই রতে কি, রতে দেখো রেড, তাহলে রেড কত 4-এর রেঞ্জে থাকবে। রেড কোথায় থাকবে, 4-এর রেঞ্জে থাকবে। ঠিক আছে, 4 রতে রেড, তাহলে মিথাইল রেড হচ্ছে 4-এর রেঞ্জে 4.2 to 6.3, 4.2 to 6.3। আর মিথাইল অরেঞ্জ সবার নিচে আছে, তাহলে তোমার অপশনে সবচেয়ে কম পিএইচ যেটা থাকবে 3.1 থেকে 4.4, এটাই হবে মিথাইল অরেঞ্জ। তাহলে অপশনে সবচেয়ে কম পিএইচ কত, 3.1 থেকে 4.4। সবচেয়ে কম পিএইচ কত বলো, 3.1 থেকে 4.4, 3.1 থেকে 4.4। সবচেয়ে কমটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। পরীক্ষায় বারবার কোনটা দিবে, মিথাইল অরেঞ্জ। তাহলে সবাই একটু কমেন্ট করো, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত, সবাই একটু কমেন্ট করো। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর, সবাই একটু কমেন্ট করে ফেলো, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসর কত, আমি একটু কমেন্ট করবো সবাই। মিথাইল অরেঞ্জটা পরীক্ষা আসবে। তাহলে আমি আশা করি ছকটা বুঝছো, যদি না বুঝে থাকো আরেকবার একটু ক্লাসটা থাকবে অনলাইনে, আরেকবার একটু ব্যাকে টেনে দিয়ে এই জায়গাটা আরেকবার একটু দেখে নিবা। ঠিক আছে, আরেকবার একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা মাধ্যম, প্রত্যেকটা বর্ণ লাগবে। আচ্ছা, এই যে অঞ্জনা সরকার কমেন্ট করে ফেলছে, স্নেহা গোলদার, সরস্বতী কমেন্ট করছে, বাবলু দাদাও কমেন্ট করতেছে, অথই মারিয়া কমেন্ট করতেছে, ধন্যবাদ। স্বপ্নীল বিশ্বাস কমেন্ট করছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, ইভা কমেন্ট করছে 3.1 থেকে 4.4, উৎস সাহা 3.1 থেকে 4.4। ঠিক আছে, গুড, ভেরি গুড, এই তো বুঝছো তাইলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই টপিকটা কিন্তু কত বলছে, 5 স্টার, টিএমসি টপিক 10। এবার এই যে এটা বাকি রেখে আসছিলাম, ডিএমসি টপিক 9 বলছিলাম পরে পড়বো, চলো এটা আমরা পড়ে ফেলি। ডিএমসি টপিক 9-এ 3টা স্টার দিবা, 1টা 2টা 3টা। ঠিক আছে, এখন চলো এখানে কি বলে আমরা একটু দেখে আসি। এখানে কি বলছে, বলছে কি যে আমি হচ্ছে সবল অ্যাসিড আর সবল ক্ষার নিব, দুইজনই শক্তিশালী, দুজনে মারামারি করাবো, দুজনে হচ্ছে আমি ফাইট করাবো। তাহলে কে জিতবে, কেউ জিতবে না, দুইজনই সমান শক্তিশালী। তাহলে দুজন মারামারি করলে কেউ জিতবে না, জিতবে না। ওরা দুজন মারামারি করে ওরা নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল পিএইচ কত আমরা জানি 7, নিউট্রাল পিএইচ কত 7, এবং ওরা দুজনই শক্তিশালী। ওদের তুমি যে কোনো নির্দেশক দিবা, ওরা বলবে কোনো সমস্যা নাই, তুমি দিতে থাকো, আমি নিতে পারবো। ঠিক আছে, তার মানে সবল অ্যাসিড সবল ক্ষারে যে কোনো নির্দেশক আমাদের উপযুক্ত।
ঠিক আছে ওকে। এবার আসে দেখো বলছে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, সবল কোনটা ক্ষার, দুর্বল কোনটা অ্যাসিড। তাহলে মারামারি করলে কে জিতবে? সবলটা জিতবে, সবল ক্ষার জিতবে। তাহলে ক্ষারীয় মাধ্যম হবে, ক্ষারীয় মাধ্যমে প্রশমন বিন্দুতে পিএইচ কত হবে? 8.8। আমরা একটু আগে পড়লাম, বলো তো ফেনপথেলিনের পিএইচ কত ছিল একটু কমেন্ট করো তো। ফেনপথেলিনের পিএইচটা কত ছিল একটু কমেন্ট করো। ফেনপথেলিন আমরা পড়ছিলাম 8.2 থেকে 9.8 ফেনপথেলিন ছিল, মানে ক্ষারীয় মাধ্যমে কোনটা? ফেনপথেলিন। তাহলে 8.8 হইলে ফেনপথেলিন, যেখানে ক্ষার জিতবে। তারপরে যদি বলি সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার, অ্যাসিডটারে আমি সবল বানাই দিছি, ক্ষারটারে আমি দুর্বল বানাই দিছি, তাহলে কে জিতছে? অ্যাসিড জিতছে। তাহলে পিএইচ কি অ্যাসিডিক হবে? 5.27 হবে, 5.27। একটু খেয়াল করে আসো তো, লিটমাসের নিচে আমরা দুইটা পড়ছিলাম, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। মিথাইল রেড হচ্ছে 4 থেকে 6, 4.2 থেকে 6.3 ছিল, আর অরেঞ্জ ছিল 3.1 থেকে 4.4। এই মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ এই দুইটা আমরা দিই যখন সবল অ্যাসিড তোমার হচ্ছে দেওয়া হয় দুর্বল ক্ষারের সাথে। প্রশমন বিন্দুতে পিএইচ কত? 5.27। আর যখন দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, ওরা দুইজনই দুর্বল, ওরা কি মারামারি করবে? করবে না। ওদের তুমি যখন নির্দেশক দিলে ওরা কি নিবে? ওরা নিতে পারবে না, ওদের শক্তি নাই। তাহলে কোনো নির্দেশকেও বুঝো কি নয়। তাহলে এটুকু বুঝছো কিনা সবাই? সবাই যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো ভাইয়া বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকো, এখন কোশ্চেন তো তোমার ওইভাবে দিবে না, তাই না? কোশ্চেন কিভাবে দিবে আমি বলি। তুমি কোশ্চেন দিবে হচ্ছে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড আমি বিক্রিয়া করলাম, এখানে প্রশমন বিন্দুতে বা কোন নির্দেশক এখানে সুইটেবল, কোন নির্দেশক এখানে কাজ করবে একটু কমেন্ট করো সবাই, আমি দেখব। এই তো ফেনপথেলিনটা কমেন্ট করতেছে, এটা 1 নম্বর দিলাম। কোন নির্দেশক এখানে কাজ করবে? 2 নম্বরের জন্য আরেকটা সিনারি দিই। 2 নম্বর হচ্ছে আমি দিলাম HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলাম, এখানে কোন নির্দেশক কাজ করবে একটু বলবা। 3 নম্বরে দিলাম CH3COOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। আর 4 নম্বরে আমি তোমার অপশন দিলাম, কি হলো 4 নম্বরে অপশন দিব হচ্ছে আমি কি দেয়া যায়, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস আমি HCl দিলাম। এই 4টা আমি অপশন দিছি। এখন তুমি আমার কমেন্ট করে দিবা 1 এ কোন নির্দেশক, 2 এ কোন নির্দেশক, 3 এ কোন নির্দেশক, 4 এ কোন নির্দেশক, একটু কমেন্ট করো সবাই, আমি একটু দেখবো যে 1 এ 2 এ 3 এ 4 এ, মানে সরাসরি তো সবল দুর্বল বলে দিবে না, তোমার এইভাবে দেখে তোমার হচ্ছে দিবে, সমীকরণ দিবে, এখানে দেখে বুঝতে হবে। এই যে 1 এ দেখো স্নেহা লিখছে ফেনপথেলিন, কিভাবে আমি একটু বুঝাই দিই জিনিসটা। সেটা হচ্ছে তুমি খেয়াল করো, 1 এ কি বলছে? CH3COOH, এটা আমরা জানি ভাই জৈব অ্যাসিড, আমরা জানি সকল জৈব অ্যাসিড কিন্তু কি দুর্বল অ্যাসিড। তাহলে আমি এখানে কি নিছি? দুর্বল অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রক্সাইড কি সবল ক্ষার, আমরা জানি, তাই না? তাহলে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, মারামারি করে জিতলো কে? ক্ষার। পিএইচ হবে কত? 8.8। আমি কোনটা দিব? ফেনপথেলিন। 1 নম্বরে তাহলে কি দিলাম? ফেনপথেলিন। বোঝা গেছে? দুর্বল অ্যাসিড সবল ক্ষার বলছে, তাহলে ফেনপথেলিন। 2 নম্বরে বলছি HCl মানে কি সবল অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি আমরা জানি এটা কি দুর্বল ক্ষার, তাই না? তাহলে আমরা এখানে অ্যাসিড জিতে গেছে, অ্যাসিড জিতলে পিএইচ কত? 5.27। কোন কোন তোমার নির্দেশক লাগবে? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এই দুটো দিতে পারবো আমরা অ্যাসিডিক মাধ্যমে, ঠিক আছে। 3 নম্বর কি বলছি? এই যে এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, আবার সাথে কি দিছি? দুর্বল ক্ষার। তাহলে এখানে আমার কোন নির্দেশকই কাজ করবে না, দুইটাই দুর্বল। 4 নম্বর কি বলছি? সবল ক্ষার, সোডিয়াম একটা সবল ক্ষার, HCl কি সবল অ্যাসিড, তাহলে দুইটাই সবল, দুইজন মারামারি করে নিউট্রাল বিন্দুতে পিএইচ হবে 7। আর তোমার নির্দেশক কি? সকল নির্দেশকে এখানে সুইটেবল, তুমি যে কোনো নির্দেশক দিতে পারবা, যে কোনো নির্দেশক দিতে পারবা। আচ্ছা তারেক কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক বোঝে নাই, তারেক বুঝছে। তারেক এবার হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বুঝছো, K82 ব্যাচ, আমার খুবই কাছের ছোট ভাই, ও কমেন্ট করতেছে, ঠিক আছে ধন্যবাদ। নাথিং অল, এই তো গুড। স্নেহা গোল্লা সুন্দর করে কমেন্ট করছে, সরস্বতী কমেন্ট করছে, স্বপ্নীল বিশ্বাস খুব সুন্দর করে কমেন্ট করছে, জয় মল্লিক ধন্যবাদ, ইভা কমেন্ট করছে, থ্যাংক ইউ। তাহলে আলহামদুলিল্লাহ সবাই বুঝছে, ঠিক আছে। তাহলে এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল এই যে 9 আর 10, এইটুকু বুঝে বলছে মানে পড়া শেষ। এবার আসে 11, এখানে কি বলছে? বিরঞ্জন বিক্রিয়া, তাই না? আর কিছু মুখস্থ পড়লে আমাদের পড়া শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো, আচ্ছা বিরঞ্জন বিক্রিয়া, এখানে বলছে বিরঞ্জক কি কি আছে? ক্লোরিন আছে, সালফার ডাইঅক্সাইড আছে, আর H2O2 আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো হচ্ছে বিরঞ্জক রূপে ক্রিয়া করে।
কোশ্চেন হবে এদের মধ্যে সবল বিরঞ্জক কোনটা, বলবা ক্লোরিন। তাহলে সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা, কমেন্ট করলে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সবল বিরঞ্জক কারা বলো, কমেন্ট করো সবাই, ক্লোরিন। আর মৃদু বিরঞ্জক কারা একটু কমেন্ট করো তো। মৃদু হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, তাহলে সবল বিরঞ্জক হচ্ছে ক্লোরিন আর মৃদু বিরঞ্জক হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা ঠিক আছে, এই দুটো একটু পারতে হবে। তাহলে সরাসরি কোশ্চেন আসবে, মোটা আঁশ বা সুতার তৈরি গেঞ্জি কাপড়ের ব্লিচিং এর জন্য কোনটা ব্যবহার করা হয়, বলবা ক্লোরিন। আমাদের বাসায় যে ব্লিচিং পাউডার আছে, যে ব্লিচিং পাউডার দিয়ে হচ্ছে মায়েরা কাপড় কাছে, ব্লিচিং পাউডারে কি থাকে, ক্লোরিন থাকে। এই ক্লোরিনকে সবল নাকি দুর্বল, কমেন্ট করো তো, সবল নাকি দুর্বল। দেখা বলছে মোটা কাপড়, মোটা সুতায় তৈরি কাপড়, গেঞ্জি কাপড়, মোটা কাপড়ে আমি ক্লোরিন সবল বিরঞ্জক দিব, সমস্যা হবে না। কিন্তু যখন বলবে সূক্ষ্ম সুতা, সিল্ক, উল, এইসব জায়গায় যদি তুমি সবল বিরঞ্জক দাও তাহলে কাপড় নষ্ট হয়ে যাবে না, এই জায়গায় আমার সবল বিরঞ্জক দেওয়া যাবে না। সূক্ষ্ম সুতা, সিল্ক, উল বললে আমার মৃদু বিরঞ্জক দিতে হবে, সালফার ডাইঅক্সাইড দিতে হবে। কি দিতে হবে, সালফার ডাইঅক্সাইড। আর দেখবো অনেক মহিলারা বিউটি পার্লারে যে মাথার কালো চুলকে সোনালি কালার করে, আবার বিভিন্ন অন্যরকম কালারও করে, টিকটকাররা বেশি করে। ঠিক আছে, তো এই যে মাথার কালো চুলকে সোনালি করে, এই সোনালি করে কিসের মাধ্যমে, কোন বিরঞ্জকের মাধ্যমে, বলবা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে মাথার কালো চুলকে সোনালি করে কোন বিরঞ্জক দিয়ে, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, মনে রাখতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। এই যে আরেকটা জায়গায় ইম্পর্টেন্টও চলে আসছি, সেটা হচ্ছে জারক ও বিজারক। কোনগুলা জারক কোনগুলা বিজারক, দেখো লেখা আছে জারক জারণ ঘটায়, আবার জারকের নিজের বিজারণ ঘটে। ঠিক আছে, বিজারক বিজারণ ঘটায়, আবার নিজের জারণ ঘটে। ভাই এগুলো অনেক কঠিন কথাবার্তা, বুঝছো, এত বেশি মাথা ঘোলানো লাগবে না, তুমি সহজে মনে রাখবা। জাগ্রত বিদ্যান একটা কথা আছে, আমরা জানি না, জাগ্রত বিদ্যান মানে কি, জাগ্রত যাতে হচ্ছে জারক, জারক কি করে, গ্রোতে গ্রহণ করে, তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে। আর বিতে হচ্ছে বিজারক, বিজারক ইলেকট্রন কি করে, ইলেকট্রন দান করে, ওই ইলেকট্রন ত্যাগ করে, এটা মনে রাখবা। তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, কোনগুলা জারক কোনগুলা বিজারক মনে রাখতে হবে। তার আগে আমি বলছিলাম গ্রুপ 17 যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবাই কি দেখো তো জারক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই কি বলবা, জারক। এখন জারক আর বিজারক আমি কিভাবে চিনবো, জারক আর বিজারক চেনার সবচেয়ে সহজ উপায় কোনটা জানো, সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি কেন্দ্রীয় মৌলের সর্বোচ্চ যোজনী থাকে, কি বললাম, কেন্দ্রীয় মৌলের যোজনী যদি সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ যোজনী থাকলে সেটা হচ্ছে জারক। আর সর্বোচ্চ যোজনী যদি না থাকে তাহলে বিজারক। সর্বোচ্চ যোজনী থাকলে জারক, না থাকলে বিজারক। ভাই আমি সর্বোচ্চ যোজনী কিভাবে বের করব, একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেইটাই এটা সর্বোচ্চ যোজনী। ভাইয়া উদাহরণ দেন, যেমন আমি যদি বলি নাইট্রোজেন, কি বললাম ভাইয়া, একটু দাঁড়াও, একটু নেটওয়ার্কে ঝামেলা করতেছে, একটু আচ্ছা দেখো বলছে কি, নাইট্রোজেন, একটু দাঁড়াও। আচ্ছা এখন মনে ঠিক আছে, এই যে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন কত, 7 না, তাহলে 7 হলে আমরা লিখতে পারি 2 আর 5। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 5টা আছে না, এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। যেমন সালফার কত, 16 না, তাহলে আমি লিখতে পারি 2, 8, 6, এই যে 6 হচ্ছে শেষ কক্ষপথ, এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। ক্লোরিন কত, 17 না, 2, 8, 7, তাহলে এই 7 হচ্ছে ক্লোরিনের সর্বোচ্চ যোজনী। যদি সর্বোচ্চ যোজনী থাকে তাহলে জারক, না থাকলে বিজারক। ভাইয়া উদাহরণ দেন, উদাহরণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এখানে দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত বলো তো, এখানে যোজনী বের করতে পারো তো তোমরা, এটা কিন্তু বের করতে পারতে হয়। এই যে কেন্দ্রীয় মৌলকে আমি X ধরি, তাহলে আমি হাইড্রোজেনের জন্য লিখি 1, নাইট্রোজেনের জন্য X, আর অক্সিজেন তো 2 3টা আছে, তার মানে কি -6 = 0, তাহলে X - 5 = 0, তাহলে X = কি +5। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত, +5, তার মানে সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ, এই যে পড়ছিলাম না নাইট্রোজেন 2, 5, এই যে 5 মানে কি সর্বোচ্চ, তাই না, তার মানে এটা হচ্ছে জারক যেহেতু সর্বোচ্চ আছে। সালফিউরিক অ্যাসিডে সালফারে কত, +6, ব্যাস +6 তো সালফিউরিক অ্যাসিডের সর্বোচ্চ সালফারে, তাহলে এটা হচ্ছে জারক। KMnO4 ম্যাঙ্গানিজ কত, +7, তাহলে এটা কি এর জন্য সর্বোচ্চ না, +7 ম্যাঙ্গানিজ, তাহলে এটা হচ্ছে জারক। K2Cr2O7 এখানে ক্রোমিয়াম দেখবা +6,
তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে জারক। FeCl3 তে আয়রন কত +3 সর্বোচ্চ, তার মানে এটা হচ্ছে জারক। লেড অক্সাইডে লেড কত +4, লেডে সর্বোচ্চ যোজনী হয় +4। মার্কারিতে হচ্ছে মার্কারি 2+, এটা হচ্ছে সর্বোচ্চ। কপার 2+, এটা হচ্ছে সর্বোচ্চ। Sn মানে টিন 4+, এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে এগুলো হচ্ছে সর্বোচ্চ যোজনী আছে, জন্য এরা জারক। তুমি এই পাশে চলে আসো, নাইট্রাস অ্যাসিড, এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে +3, তার মানে এটা হচ্ছে বিজারক। এটা কেটে দাও, এটা ভুল আছে। হ্যাঁ, সালফিউরাস অ্যাসিড, এখানে সালফারে কত 6 +4, তাহলে +4 তো সর্বোচ্চ না, এই জন্য কি বলবো এটা বিজারক। স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানাস 2+, কিন্তু আসলে স্ট্যানাস কত হয় 4+ হয়, তাই সম্পূর্ণ না, এই জন্য কি বলবা বিজারক। দেখো তো এই যে কপার প্লাস, Sn2+, Hg+, এর +2 হতে পারে, এর +2 হতে পারে, এর +4 হতে পারে, তাই না? তার মানে এগুলা কি বলবো সবই বিজারক। Sn2+ একটা বিজারক, Sn4+ বলতে জারক। আবার দেখো লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক। তাহলে সব কমেন্ট করো তো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? সবাই একটু কমেন্ট করো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? সবাই একটু কমেন্ট করো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? সবাই একটু কমেন্ট করো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? একটু কমেন্ট করো সবাই, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? কমেন্ট করো সবাই, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? একটু কমেন্ট করো সবাই। লিথিয়াম। অ্যান্সার কি? এই যে মোহনা বিশ্বাস, লিথিয়াম। আচ্ছা, তাই জারক, গুড। তাহলে এটা আশা করি বুঝছো। এখন এখানে আরো ভাগ করছে, দেখো তো, গ্যাসীয় দিছে, তরল দিছে, কঠিন দিছে, তাই না? তো আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন এগুলা গ্যাসীয়, অক্সিজেন, ওজোন এগুলা গ্যাসীয়, এগুলো কি বলে দেওয়া লাগে না। দেখো তো তরল কারা? তরল হচ্ছে সকল অ্যাসিড তরল। কি কি? এই যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তরল, সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এরাও কি তরল। তাহলে মনে রাখবা সকল অ্যাসিড তরল, অক্সালিক অ্যাসিড বাদে। অক্সালিক অ্যাসিডটা হচ্ছে কঠিন, তাহলে সকল অ্যাসিড হচ্ছে তরল, অক্সালিক অ্যাসিড বাদে। একটু কমেন্ট করো সবাই, সকল অ্যাসিড তরল, অক্সালিক অ্যাসিড বাদে। অক্সালিক অ্যাসিড হচ্ছে কঠিন, ঠিক আছে? আর ভুল হবে কোথায় জানো? ভুল হবে হচ্ছে এই যে ব্রোমিন। তোমরা কি জানো কক্ষ তাপমাত্রায় ব্রোমিন কি? একটু কমেন্ট করো তো সবাই। কক্ষ তাপমাত্রায় ব্রোমিন কি তরল, কঠিন নাকি গ্যাস? একটু কমেন্ট করো। কক্ষ তাপমাত্রায় ব্রোমিন কি? আমরা জানি কক্ষ তাপমাত্রায় ব্রোমিন হচ্ছে তরল, তাই ব্রোমিন হচ্ছে তরল জারক। তোমরা কি জানো কক্ষ তাপমাত্রায় আয়োডিন কঠিন, তাই আয়োডিন হচ্ছে কঠিন জারক। এটা ভুল করা যাবে না। ফ্লোরিন, ক্লোরিন গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও, ব্রোমিন কি তরল নাকি কঠিন নাকি গ্যাস, আর আয়োডিন কি কঠিন নাকি তরল নাকি গ্যাস? একটু কমেন্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি পড়তে হবে ভাইয়া? এরপরে পড়তে হবে জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? আচ্ছা, এটা আমরা পরে পড়ি, এখানে একটু লিখে রাখো। জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে ওজোন আর হাইড্রোজেন পারঅক্সাইড। এটা হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে, একটু মুখস্থ করো সবাই। কমেন্ট করো, জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? ওজোন আর হাইড্রোজেন পারঅক্সাইড। এই দুটো পরীক্ষা সবচেয়ে বেশি আসবে। জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? ওজোন আর হাইড্রোজেন পারঅক্সাইড। ওজোন আর হাইড্রোজেন পারঅক্সাইড। সাথে কি এই দুটো পারলে তুমি পরীক্ষায় যা কোশ্চেন আসবে ইনশাল্লাহ পারবা। সাথে কি মনে রাখবা? Fe2+, Sn2+, SO2 আর কার্বন মনোক্সাইড। তাহলে Fe2, Sn2, SO2 আর কার্বন মনোক্সাইড। তাহলে আবার বলি, জারক বিজারক উভয় রূপে কাজ করে, ওজোন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মানে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড। এর পরীক্ষায় আসে। আর কি পড়তে হয়? Fe2, Sn2, SO2, Fe2, Sn2, SO2 আর কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড সবাই একটু কমেন্ট করে দাও তো। জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা কোনটা? একটু কমেন্ট করে দাও, আমি সবারটা দেখবো। জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? একটু কমেন্ট করে দাও। দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা কি? -2, কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? দেখো তো, -1। পার অক্সাইড মানে কি? পার অক্সাইড মানে হচ্ছে এই যে H2O2, এটা হচ্ছে পার অক্সাইড। তাহলে আমি H2 জন্য 2 লিখতে পারি, প্লাস O2 মানে কি 2টা, ওর জন্য আমি x ধরবো, কয়টা অক্সিজেন? 2টার জন্য 2x ধরলাম। আমি কষ্ট কি 0 লিখতে পারি। তাহলে 2x ইকস্ট কি লিখতে পারি? -2। তাহলে x ইকস্ট কি? -1। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। তাহলে সব পারঅক্সাইডে জারণ মান কত হয়? সবাই একটু কমেন্ট করো তো। পারঅক্সাইডে জারণ মান কত? একটু কমেন্ট করো। -1। আর কি বলছো দেখো, সুপার অক্সাইডে জারণ মান কি হয়? -1/2। সুপার অক্সাইডের উদাহরণ কি? KO2। এটা দেখো, এটা তোমার মেডিথেরাপিতে মিনিমাম 20 বার আছে, ঠিক আছে? যে নিচের কোনটি সুপার অক্সাইড? উত্তর হচ্ছে KO2। খেয়াল করো, অক্সিজেনের জারণ মান এখানে আমি বের করবো। তাহলে পটাশিয়ামের জন্য 1 লিখলাম, প্লাস 2x লিখলাম, যেহেতু 2টা অক্সিজেন ইকস্ট 0। তাহলে 2x সমান আমি কি লিখতে পারি? -1 লিখতে পারি। x সমান কি লিখতে পারি?
হাফ লিখতে পারি। তার মানে সুপার অক্সাইডের জারণ মান কত? মাইনাস হাফ। সুপার অক্সাইড কোনটা? KO2। তাহলে সবাই কমেন্ট করো তো সুপার অক্সাইডের জারণ মান কত, আর সুপার অক্সাইডের উদাহরণ একটু কমেন্ট করে দাও। সুপার অক্সাইডের জারণ মান কত, সুপার অক্সাইডের উদাহরণ, সুপার অক্সাইডের জারণ মান কত, সুপার অক্সাইডের উদাহরণ একটু কমেন্ট করে দাও। এই যে কে লিখছে আমি দেখি। অঞ্জনা সরকার, মাহবুবুর রহমান, স্বপ্নলোকের রাজকন্যা, অঞ্জনা সরকার, উৎস সাহা, সরস্বতী, অদিতি বিশ্বাস, সুস্মিতা মণ্ডল, জুই মল্লিক, অর্পিতা বাছাড়, অদিতি বিশ্বাস, স্নেহা গোলদার, অঞ্জনা সরকার, অথই মারিয়া, সবাই কমেন্ট করছে, ধন্যবাদ, সবাই অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসে ভাই, দেখো ডিএমসিকিউ 14 আর 15। এটা হচ্ছে তোমাদের বইয়ের ছকে অনেক কিছু আছে, কিন্তু সব লাগে না, যতটুকু লাগে আমি ঠিক অতটুকুই আনছি। কি কি লাগে? যে ভাই কোশ্চেন হবে এরকম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? তুমি বলবা 5টা ইলেকট্রন গ্রহণ করে। বলবে ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা ইলেকট্রন গ্রহণ করে, শেষ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কয়টা গ্রহণ করে? 5টা। ক্ষারীয় মাধ্যমে কয়টা? 3টা। সরাসরি এমসিকিউ আসবে, সরাসরি দাগাই দিবা। পটাশিয়াম আয়োডাইড তোমার অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? বলবা 1টা। পটাশিয়াম আয়োডাইড ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 6টা। তাহলে পটাশিয়াম আয়োডাইড অম্লীয় বললে 1, ক্ষারীয় বললে 6, পারম্যাঙ্গানেট অম্লীয় বললে 5, ক্ষারীয় বললে 3। মুখস্থ করে ফেলবা, দাগাই দিবা, শেষ, আর কিছু লাগবে না। জারণ মান বের করা পারো না সবাই? এটা বাচ্চাদের পড়া, আমি একটু আগে দেখাইছি কয়েকটা, ঠিক আছে, এটা পারবা, আমি জানি। এখানে চলে আসো এবার। আচ্ছা দেখো, ল্যাম্বার্টের সূত্র দেয়া আছে, বিয়ারের সূত্র দেয়া আছে। ভাই ল্যাম্বার্ট এ ছিল অনেক লম্বা, বুঝছো, এই জন্য নাম দিয়েছে ল্যাম্বার্ট। ঠিক আছে, তো লম্বা বা পুরুত্ব একই না? লম্বা ল্যাম্বার্ট আমরা কি বলছি? লম্বা মানে কি? লেন্থ, লেন্থ বা পুরুত্ব, লেন্থ বা পুরুত্ব, লেন্থ বা কি বলতেছি? পুরুত্ব। ঠিক আছে, তাহলে ল্যাম্বার্ট কার সাথে সম্পর্ক দেখাইছে? আলোর তীব্রতার সাথে পুরুত্বের সম্পর্ক দেখাইছে। আলোর তীব্রতার সাথে পুরুত্বের সম্পর্ক দেখাইছে কে? ল্যাম্বার্ট। আর বিয়ার, বিয়ার মানে কি? যে ক্যানে পাওয়া যায়, যে বিয়ার হচ্ছে এক প্রকার অ্যালকোহল, যেখানে অ্যালকোহলের ঘনমাত্রা খুবই কম। অ্যালকোহলের ঘনমাত্রা কি বলছে? খুবই কম থাকে, এটাকে আমরা বিয়ার বলি। ঠিক আছে, তো বিয়ার যেহেতু তরল, অ্যালকোহল লিকুইড, তাহলে এখানে একটা ঘনমাত্রা থাকবে। লিকুইড হইলে কি অবশ্যই ঘনমাত্রা থাকবে, এই জন্য বিয়ার হচ্ছে ঘনমাত্রার সাথে সম্পর্ক দেখাইছে। তাহলে বিয়ার কি বলছে? আলোর তীব্রতার সাথে ঘনমাত্রার সম্পর্ক দেখাইছে কে? বিয়ার। আর যদি বলে পুরুত্বের সম্পর্ক দেখাইছে কে? তাহলে বলবো ল্যাম্বার্ট। তাহলে পুরুত্ব বলে ল্যাম্বার্ট, আর বিয়ার বলছে ঘনমাত্রার সম্পর্ক দেখাইছে। ঠিক আছে, পারতে হবে। এবার চলে আসো, বলছে সিজিএস এককে এক্সটিংশন গুণাঙ্কের একক কি? পার সেন্টিমিটার, ট্রিপল স্টার। তাহলে সিজিএস এককে এক্সটিংশন গুণাঙ্কের একক কি? পার সেন্টিমিটার। আর কি কি একক আছে বলো তো পার সেন্টিমিটার? একটু কমেন্ট করো তো, আমি দেখি আর কি কি আছে যাদের একক হচ্ছে পার সেন্টিমিটার। আর কি কি আছে একটু কমেন্ট করো তো সবাই, আমি একটু দেখি সবার কমেন্ট। পার সেন্টিমিটার কয়েকটা জিনিস আছে, ঠিক আছে। এই যে এটা তো 1 নাম্বার, এক্সটেনশন গুণাঙ্ক হচ্ছে পার সেন্টিমিটার। ভাইয়া তোমরা 2 নাম্বার আমি লিখি, রিডবার্গ ধ্রুবক পড়ছো না? রিডবার্গ ধ্রুবক কিন্তু পার সেন্টিমিটার। ঠিক আছে, রিডবার্গ ধ্রুবক বলবা পার সেন্টিমিটার। ভাইয়া বলো তো তরঙ্গ সংখ্যার এককও কিন্তু পার সেন্টিমিটার। ভাইয়া তোমরা পড়ছো কি পড়ছো? কোষ ধ্রুবক পড়ছো না? L/A। কোষ ধ্রুবক হচ্ছে পড়ছো না? L/A। উপরে হচ্ছে মিটার বা সেন্টিমিটার, নিচে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তোমার কাটাকাটি করলে পার সেন্টিমিটার আসে কোষ ধ্রুবক। ঠিক আছে, আর হচ্ছে তোমার লেন্সের ক্ষমতার একক, আমি পার সেন্টিমিটারে লিখতে পারি। ঠিক আছে, লেন্সের ক্ষমতার একক আমি কিসে লিখতে পারি? পার সেন্টিমিটারে লিখতে পারি। লেন্সের ক্ষমতার একক আমি কিসে লিখতে পারি? পার সেন্টিমিটারে লিখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে সবাই সিজিএস এককে পার সেন্টিমিটার, এদের একক, এগুলো পারতে হবে। হ্যাঁ, এবার দেখো লেখা আছে কি, মোলার শোষণ সহগ বা মোলার অ্যাবজর্পটিভিটি এপসাইলনের একক হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার। এটা গোল করো, লিটার পার মোল পার সেন্টিমিটার। এখন পরীক্ষায় আসলে এটা দেখবো ঘোলায় যাবে, দেখি মোল পার লিটার পার সেন্টিমিটার ছিল না লিটার পার মোল পার সেন্টিমিটার ছিল, মুখস্থ করবে না। তুমি সূত্রটা জানো, ইকুয়ালস টু এপসাইলন সিএল। এ মানে অ্যাবজর্পশন, এপসাইলন মানে এই যে মোলার শোষণ সহগ বা মোলার অ্যাবজর্পটিভিটি, সি মানে ঘনমাত্রা, এল মানে দৈর্ঘ্য। তাইলে এই ইকুয়ালস টু কি বলছি? এপসাইলন সিএল। এখানে আমার এপসাইলনটা বের করতে হবে। এপসাইলন ইকুয়ালস টু আমি লিখতে পারি A/CL, লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। ভাই এই যে অ্যাবজর্পশনের কোনো একক নাই, বুঝছো, অ্যাবজর্পশনের একক নাই, এই জন্য আমি উপরে কি দিব? 1 দিব। নিচে সি মানে ঘনমাত্রা একক আমরা কি জানি? মোল পার লিটার, আমরা সবাই জানি না? ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। ইন্টু এল মানে দৈর্ঘ্য একক কি? সেন্টিমিটার। তাহলে এটা যদি আমি উল্টাই দিই, যেহেতু 1/, আছে তাহলে কি আসবে? লিটার
পার মোল পার সেন্টিমিটার। তাহলে কি কঠিন লাগলো না? সহজ হয়ে গেল, একদম সহজ হয়ে গেল না? লিটার পার মোল পার সেন্টিমিটার। তাহলে তুমি এই সমীকরণটা থেকে জাস্ট উল্টায় বের করে আনবে, সমস্যা নেই। এপসাইলন ইকুয়ালস টু A/CL, বা A এর কোনো একক নাই, সি মানে মোল পার লিটার, আর লিটার মানে কি, মানে লেন্থ মানে কি সেন্টিমিটার। তাহলে উল্টাই দিলে কি হয়, যেহেতু 1/s উল্টাই দিব, লিটার পার মোল পার সেন্টিমিটার, এটা হচ্ছে একক, লিটার পার মোল পার সেন্টিমিটার, লিটার পার মোল পার সেন্টিমিটার। সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো তো, সবাই বুঝছো কিনা? যদি সবাই বুঝে থাকো, সবাই যদি বুঝে থাকো তাইলে আমার একটু কমেন্ট করে দাও, এপসাইলন বা মোলার অ্যাবজর্পটিভিটির একক কি, একটু কমেন্ট করে দাও তো। এপসাইলন বা মোলার অ্যাবজর্পটিভিটির একক কি, সবাই একটু কমেন্ট করে দাও। মোলার অ্যাবজর্পটিভিটির একক কি, সবাই একটু কমেন্ট করে দাও। এপসাইলন বা মোলার অ্যাবজর্পটিভিটির একক, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, কে লিখছে? অঞ্জনা সরকার লিখছে, স্নেহা গোলদা লিখছে, জুই মল্লিক, স্বপ্নলোকের রাজকন্যা লিখছে, অর্পিতা বাসার লিখছে, স্বপ্নীল বিশ্বাস লিখছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো। বিএলএমবার্ট সূত্রে সীমাবদ্ধতা বলছে, দুইটা কোশ্চেন হবে এখান থেকে, তোমার পারতেই হবে। সেটা হচ্ছে বলছে দ্রবণের ঘনমাত্রা যদি 0.01 থেকে 0.001 মোলারের মধ্যে হয় তাহলে সঠিকভাবে কার্যকর হয়। কোশ্চেন হবে কোন ঘনমাত্রায় বিয়ার-ল্যাম্বার্টের সূত্র সঠিকভাবে কার্যকর হয়। দেখো তো, সেন্টি থেকে মিলি, তাই না? সেন্টি থেকে মিলি, সেন্টি থেকে মিলিমোলারের মধ্যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র সঠিকভাবে কার্যকর হয়, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, ঘনমাত্রা কত এর বেশি হলে আর এই সূত্র প্রযোজ্য হয় না, তখন বলবা ডেসিমোলার বা 0.1 মোলারের বেশি হলে প্রযোজ্য হয় না। তাহলে প্রযোজ্য কখন? 0.01 থেকে 0.001, মানে সেন্টি থেকে মিলির মধ্যে প্রযোজ্য, আর ডেসির বেশি হইলে প্রযোজ্য হবে না। আলো কেমন হতে হবে? একবর্ণী হতে হবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে এটুকু পারতে হবে। তাহলে সবাই একটু কমেন্ট করো, কতর মধ্যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কার্যকর, কতর বেশি হলে কার্যকর হয় না, একটু কমেন্ট করে দাও। ঠিক আছে, দেখো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি মানে পারমাণবিক শোষণ বর্ণালী, AAS দিয়ে প্রকাশ করি। এটা নিয়ে কয়েকটা কথা বলতে হবে। এখানে কয়টা মৌল শনাক্ত করা যায়? বলবো ভাই 60 থেকে 70টা মৌল। কয়টা? 60 থেকে 70। সবাই একটু কমেন্ট করো। তাহলে AAS এ কয়টা মৌল শনাক্ত করি? 60 থেকে 70। AAS এ কয়টা মৌল শনাক্ত করি? 60 থেকে 70। ভাই একটা সংখ্যা বলেন, বলবা 60-এর বেশি। একটা বললে কি বলবা? 60-এর বেশি। দেখো ফার্মাকোলজি, ফার্মাকোলজিতে কি নিয়ে পড়া হয় জানো? ধাতব অপদ্রব্য নিয়ে পড়াশোনা করা হয়। ধাতব অপদ্রব্য কোথায় পড়া হয়? ফার্মাকোলজি। ওই যে খুলনা ভার্সিটিতে ফার্মাকোলজি সাবজেক্ট আছে না, ওইখানে আমরা কি নিয়ে পড়ি? ধাতব অপদ্রব্য নিয়ে পড়াশোনা করি। বায়োফিজিক্সে ট্রেস এলিমেন্ট নিয়ে পড়া হয়, মানে ওই যে আমরা পড়ছিলাম না যে ম্যাক্রোমৌল কোনগুলো, মাইক্রোমৌল কোনগুলো, MGK ক্যাফে, ফর নাইস চপস, এগুলো হচ্ছে সব ট্রেস এলিমেন্ট। এগুলো কোথায় পড়া হয়? বায়োফিজিক্সে পড়া হয়। ভাই টক্সিকোলজি, টক্সিক মানে কি? টক্সিক মানে বিষ। তোমরা পরিবেশ রসায়নে পড়ছো গত আগের দিন যে এই যে ভারী ধাতু আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, মার্কারি সবাই কি বিষাক্ত না? টক্সিকোলজিতে ভারী ধাতু, টক্সিকোলজিতে ভারী ধাতু হিসেবে ভারী ধাতু নিয়ে পড়াশোনা করা হয়, ঠিক আছে? তাহলে আবার বলি, শুরুতে ছিল কি? শুরুতে ছিল হচ্ছে ফার্মাকোলজিতে ধাতব অপদ্রব্য নিয়ে পড়াশোনা করা হয়। তারপরে বায়োফিজিক্সে ট্রেস এলিমেন্ট নিয়ে পড়াশোনা করা হয়। টক্সিকোলজিতে ভারী ধাতু নিয়ে পড়াশোনা করা হয়। এইগুলো সবই কি AAS এর অন্তর্গত। কিসের অন্তর্গত? AAS এর অন্তর্গত, ঠিক আছে? এবার আসে ইউভি ভিজ। ইউভি মানে ইউভি, ভিজ মানে ভিজিবল বর্ণালী। এখানে কি করা হয়? রঙিন আয়ন শনাক্ত করা হয়। ভাই রঙিন কিভাবে বুঝলা? এরা রঙিন ভিজিবল হয়েছে দেখেই বুঝছি রঙিন। তাহলে ভিজিবল যখন হবে রঙিন, তখন আমি বলবো এটা রঙিন। তার মানে রঙিন ভিজিবল হতে হবে, এই জন্য ভিজিবল। ইউভি ভিজিবল হচ্ছে রঙিন আয়ন, ইউভি ভিজিবল হচ্ছে রঙিন আয়ন। আর কি বলবো? একান্ত দ্বিবন্ধন বা কনজুগেট দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ শনাক্তকরণে আমরা ইউভি ভিজ ব্যবহার করি। তাহলে AAS নিয়ে 3টা জিনিস পড়তে হবে, ফার্মাকোলজি, টক্সিকোলজি, বায়োফিজিক্স। আর ইউভি ভিজ নিয়ে 2টা কথা বলছে, একটা হচ্ছে রঙিন আয়ন শনাক্ত করা যায়, আরেকটা হচ্ছে দ্বিবন্ধন, একান্ত দ্বিবন্ধন বা কনজুগেট দ্বিবন্ধন শনাক্ত করা যায়, ঠিক আছে? এবার চলে আসো HPLC। HPLC মানে কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখানে এই লাইনটা দাগ দিয়ে, অ্যারোমেটিক যৌগ, অ্যামিন ইত্যাদি ইত্যাদি করা হয়। পরীক্ষা আসবে কফি থেকে ক্যাফেইন, কফি থেকে ক্যাফেইন তৈরি করব, কোনটা? বলবো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, কফি থেকে ক্যাফেইন। আর কি বলছে? ফরেনসিক বিজ্ঞানের DNA শনাক্তকরণ, মানে ফরেন্সিকে তোমার ক্রিমিনালে আইডেন্টিফাই করার জন্য DNA ম্যাচ করা হয়, বা পিতৃত্ব বা প্যাটার্নিটি টেস্ট করার জন্য DNA ম্যাচ করা হয়। তো এই যে DNA ম্যাচ বা DNA শনাক্তকরণ হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো তোমার DNA ম্যাচ করতে গেলে অবশ্যই কি হাই পারফরমেন্স লাগবে। হাই পারফরমেন্স না হলে DNA ম্যাচ করা যাবে না। এই জন্য হাই পারফরমেন্সের DNA ম্যাচ করা হয়। সবাই রিপিট করো তো, সবাই একটু অ্যান্সার দাও। ফরেনসিক বিজ্ঞানের DNA শনাক্ত করি কোনটার মাধ্যমে? কোনটার মাধ্যমে?
আর যদি বলে ফরেনসিক বিজ্ঞানে রক্তে অ্যালকোহল শনাক্তকারী কোনটা, তখন বলবা জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি। তাহলে রক্তে অ্যালকোহল বললে জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি। আর যদি বলে ডিএনএ ম্যাচ করতে হাই পারফরমেন্স লাগে, তখন বলবা এইচপিএলসি। ঠিক আছে, ডিএনএ ম্যাচ করতে হাই পারফরমেন্স লাগে তাই এইচপিএলসি। আর জিসি হচ্ছে রক্তে অ্যালকোহল, জিসি কি বলবা, রক্তে অ্যালকোহল। ঠিক আছে, পারমাণবিক শোষণ প্রণালীতে বলছি এএস এ কয়টা, 60টার বেশি, একটা হলে কি বলছে 60টার বেশি মৌল শনাক্ত করা যায়। আচ্ছা দেখো কান্নাকাটি করে দিছে, তোমাদেরও কান্নাকাটি অবস্থা, তাই না? আমাদের পড়া শেষ, আমরা অল্প একটু হইলে শেষ হয়ে যাবে। আমরা আবার একটু রিলোড করলাম, এবার মনে হয় আবার হবে। ঠিক আছে, আচ্ছা নীলকালি দিয়ে পড়ি। দেখা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রিতে 3টা অংশ আছে, কি কি? ক্যাথোড ল্যাম্প, অ্যাটমাইজার, ফটো ডিটেক্টর। লিখে রাখো সিডিএ, সিতে ক্যাথোড ল্যাম্প, ডিতে ফটো ডিটেক্টর, এতে অ্যাটমাইজার। কোশ্চেন হবে কোনটি অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রির অংশ নয়? এই 3টা বাইরে যেটা থাকবে সেটা তুমি অ্যান্সার দাগাই দিবা। ঠিক আছে, এই যে ফার্মাকোলজি, বায়োফিজিক্স, টক্সিকোলজি সব পড়ছে, কিন্তু এগুলো কি এএস এর মধ্যে ছিল, মনে আছে? এগুলো কিসের মধ্যে ছিল? এএস এর মধ্যে ছিল। ইউভি ভিজ নিয়ে আমরা কি পড়ছি? একটা হচ্ছে রঙিন যৌগ, আর 2 নাম্বার হচ্ছে এই যে কার্যকরী মূলক শনাক্তকরণ। যত দ্বিবন্ধন আছে, একান্তর দ্বিবন্ধন, কনজুগেট দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন, তাহলে সব দ্বিবন্ধন থাকলেই কি দেখাবা? ইউভি ভিজ। দ্বিবন্ধন বলে দেয় নাই, বলছে পাই বন্ধন। তো দ্বিবন্ধনের মধ্যে কি থাকে? একটা থাকে সিগমা, একটা থাকে পাই, তাই না? একটা থাকে সিগমা, একটা থাকে পাই। তো যদি বলে পাই বন্ধন শনাক্ত করবো, তাইলে তাও কি বলবো? তাই আনসার হচ্ছে ইউভি ভিজিবল পাঠতে হবে। তাহলে যদি পাই বন্ধন বলে তাইলে কি বলবা? ইউভি ভিজিবল। ভাই এটা কিন্তু আসবে। এইচপিএলসি এর ফুল ফর্ম কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। সবাই একটু এইচপিএলসি এর ফুল ফর্মটা লিখে দাও তো, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে দেখো নামের মধ্যে কি আছে? লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে বলো তো এখানে সচল দশা লিকুইড হবে না গ্যাস হবে? বলবো ভাই লিকুইড হবে, অবশ্যই লিকুইড হবে, যেহেতু লিকুইড ক্রোমাটোগ্রাফি। লিকুইডটা কি? পানি ও মিথানল। কি বললাম? পানি ও লিকুইড, মিথানল ও লিকুইড। পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইল। তাহলে কি বললাম? পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইল। আবার বলি, পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইল। শুধু অ্যাসিটোনাইট্রাইল বললে কিন্তু ভুল। ঠিক আছে, পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইল, এটা যেন ভুল না হয়। সবাই একটু লিখে দাও যে এইচপিএলসিতে সচল দশা কোনটা, একটু কমেন্ট করো। এইচপিএলসিতে সচল দশা কোনটা? আর একটা কোশ্চেন হয়, খুবই কঠিন কোশ্চেন আসলে দেয়, এইচপিএলসির চাপ কত? বলবো 50 থেকে 350 বার। 50 থেকে 350 বার। ভাই অ্যাসিটোনাইট্রাইল দিয়ে আরো কিছু পড়তে হয়, বুঝছো? অ্যাসিটোনাইট্রাইল দিয়ে আরো 2টা ইনফরমেশন লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে লোহা, অ্যাসিটোনাইট্রাইল দিয়ে কি করা হয়? লোহা কাটা ও জোড়া লাগার কাজে ব্যবহার করা হয়। লোহা কাটা ও জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল, এটা একটা। আরেকটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইলের তাপমাত্রা কত থাকে? বলবো হ্যাঁ 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। একটা সুন্দর বিষয় গেছে, 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাই মুছে দিই। ঠিক আছে, তাইলে অ্যাসিটোনাইট্রাইল কি কাজে ব্যবহার করা হয়? লোহা কাটা আর জোড়া লাগার কাজে অ্যাসিটোনাইট্রাইল ব্যবহার করা হয়। তাপমাত্রা কত থাকে? বলবো 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। কত থাকে? 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার আসো গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কি পড়তে হবে? দেখো তো, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা কি থাকবে? অবশ্যই গ্যাস থাকবে। কি গ্যাস? নিষ্ক্রিয় হিলিয়াম, নিষ্ক্রিয় হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন। নিষ্ক্রিয় হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও, জিসিতে বা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমাদের দশা কোনটা? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা কোনটা? বলবা নিষ্ক্রিয় হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন। সাথে লিখে রাখো কার্বন ডাইঅক্সাইড। তাহলে হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন হবে নিচের কোনটি জিসিতে সচল দশায় ব্যবহৃত হয় না? হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সাথে আর একটা অপশন দিয়ে দিবে, ওইটা হবে অ্যান্সার। হ্যাঁ, মানে এই 3টা ব্যবহার করা যায়। দেখো লেখা আছে, আমরা একটুকে পড়লাম, রক্তে অ্যালকোহল। মাতাল ড্রাইভারে রক্তে অ্যালকোহল। রক্তে অ্যালকোহল বললে কি বলো? রক্তে অ্যালকোহল বলে জিসি। আর যদি ডিএনএ ম্যাচ করি তাহলে তখন কি বলবো? ডিএনএ ম্যাচ করলে কি বলবো? ডিএনএ ম্যাচ করলে বলবো হচ্ছে, ডিএনএ ম্যাচ করলে কোনটা? অ্যান্সার করো তো। ডিএনএ ম্যাচ করলে এইচপিএলসি। ঠিক আছে ভাই, আর পিডিএফ না, এটাই শেষ। নিচে যে এমসিকিউ ছিল আরো, ও আচ্ছা আচ্ছা, পাইছি। এবার আসো ভাই, আমাদের কিছু এমসিকিউ আছে, বুঝছো? এখন তো আমি চাইছিলাম এমসিকিউগুলো একটু পড়াই দিব তোমাদের, কিন্তু 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, বুঝছো? আমরা আর বেশি দূর না যাই, আমি 2-3টা একটু ম্যাথের টাইপ তোমাদের একটু দেখাই দিই। হ্যাঁ, ম্যাথের টাইপ হাতে কলমে কিভাবে করতে হয়।
চলো আমি একটু কয়েকটা দেখাই দিই। এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ আসে, বুঝছো? এই অধ্যায়ে তোমার ম্যাথ পড়তে হবে। আমরা সামনে যেদিন আমি যদি কোনোদিন ক্লাস নিই অধ্যায়ের, তাহলে ইনশাল্লাহ ম্যাথগুলো ভালো করে পড়াই দেওয়ার চেষ্টা করবো। আজকে একটু সময় কম, এজন্য দ্রুত করে ফেলি। দেখো প্রথমে কি বলছে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত, দেখো পার্সেন্টেজ দিয়ে দিছে। আমাদের কিছু সূত্র শিখতে হবে। প্রথম সূত্র, যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, সূত্র হচ্ছে S=10x/m। কি বললাম? S=10x/m। পার্সেন্টেজ দিয়ে দিছে, ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে S=10x/m, যেখানে x হচ্ছে আমাদের শতকরা, পার্সেন্টেজ এটা দেয়া আছে ওইটা। ঠিক আছে, আর কি সূত্র আছে ভাই? S=1000 W/mv। এই সূত্র আমরা সবাই জানি, ঘনমাত্রা বের করার সূত্র। আমার এটা দ্রব্যের ভর যদি দেওয়া থাকে, আর m তো আমরা জানি, v যদি আয়তন দেওয়া থাকে, তাহলে আমরা s বের করতে পারবো। আরেকটা সূত্র আছে ppm সমান s ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000। তাহলে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, এটা হচ্ছে আমরা ppm বের করি। তাহলে তিনটা সূত্র একটু লিখে রাখো সবাই, তিনটা সূত্র সবার পাঠতে হবে। ঠিক আছে, আর একটা সূত্র আছে V1S1 = V2S2। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। তো এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়ে দিছে, ঘনমাত্রা চাইছে, তার মানে আমরা প্রথম সূত্রটা বসাবো। কি বসাবো? S=10x/m। তাহলে 10x কত, এখানে x তো পার্সেন্টেজ কত, 10% দেওয়া আছে, তাই না? তাহলে 10 × 10 ভাগ m কত, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106, আমরা জানি 106। তার মানে কি 100/106, একের থেকে একটু কম হবে 0.94 অ্যান্সার। দেখছো, এটা একের থেকে কম, একটু না, অনেক বেশি কম। এটা একের থেকে অনেক বেশি, এটা একের থেকে অনেক বেশি, এগুলো অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে বিশেষ। ঠিক আছে, বলছে 5% সোডিয়াম কার্বনেট, এই জাস্ট 10 এর জায়গায় তুমি 5 বসাই দিবা, তাহলে 50/106, মানে এই যে 0.94 এর অর্ধেক হবে 0.47 হবে। খুবই সহজ, হাতে কলমে করতেছি। ঠিক আছে, 15 নাম্বারটা দেখো কি বলতেছে। 20 ml দ্রবণে এত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ঘনমাত্রা কত? বাবা রে বাবা, এ তো হাতে কলমে করা সম্ভবই না। ঠিক আছে, চলো আমরা তাহলে একটু চেষ্টা করি যে পারি কিনা। 15 নাম্বারটা, হ্যাঁ, ঘনমাত্রা চাইছে। S= আমরা কি জানি, 1000 W/mv, তাই না? আচ্ছা, তাহলে 1000 আমি প্রথমে লিখলাম। আচ্ছা, W কত দেয়া আছে? এই যে 0.212 গ্রাম দেয়া আছে, লিখলাম 0.212। আচ্ছা ভাই, m কত? কোনটা? সোডিয়াম কার্বনেট বলছে, আমরা জানি সোডিয়াম কার্বনেট কত, 106 গুণ mv। v কত দেয়া আছে? 20 দেয়া আছে। কত দেয়া আছে? 20। এখন এটা আমি হাতে কলমে কিভাবে করবো, ক্যালকুলেটর ছাড়া? ঠিক আছে, আমরা আবার ছোটবেলায় চলে যাই। হ্যাঁ, এই যে 212 পয়েন্টের পরে 3টা ঘর আছে, এটা যদি আমি উঠাই দিতে চাই, তাহলে নিচে 1-এর পরে 3টা শূন্য গুণ করলে এই পয়েন্ট উঠে যাবে, তাই না? ছোটবেলায় আমরা কিন্তু এরকম করতাম। ঠিক আছে, তো 106 212-র মধ্যে কয়বার যায়? 2 বার যায়, তাই না? কয়বার যায়? 2 বার যায়। এই দেখো, এই 1000 কাটে, 2/20 থাকে। 2/20 মানে 1/10, মানে কত? 0.1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 0.1 মোলার। দেখছো, হাতে কলমে বের করে ফেলছে। কঠিন লাগছে? খুব বেশি কঠিন না কিন্তু, হ্যাঁ, একটু মাথা খাটাইলে পারবা। বলছে 250 সিসি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে? কত গ্রাম মানে ডাব্লু চাইছে। তাইলে ডাব্লু ইকুয়ালস টু, যে আমি যদি S=1000 W/mv লিখি, তাহলে ডাব্লু সমান এখান থেকে লিখতে পারি S/mv/1000 লিখতে পারি। তাহলে S কত দেয়া আছে? S দেয়া আছে কই? এই যে 0.1 মোলার বলছে, তাহলে 0.1 ইন্টু m কত? সালফিউরিক অ্যাসিড মানে আমরা জানি 98, ইন্টু v কত দেয়া আছে? v দেয়া আছে 250 সিসি, তাহলে 250 ভাগ কত? ভাগ হচ্ছে 1000। এটা হচ্ছে আমাদের সমীকরণ। কারণ এটা পারবা না, এটা তো খুবই সহজ। যে 0.1 উঠাই দিতে গেলে আমি আরেকটা 10 দিয়ে গুণ করলাম, সমস্যা দিলে 0.1 উঠে গেল। ঠিক আছে, 250 1000-এর মধ্যে 4 বার যায়, আমরা জানি। ঠিক আছে, এখন এটারে তুমি 100 ধরো। কেন ভাই? 98 ছিল, আমি 100 ধরছি কেন? আমার ইচ্ছা, আমার হিসাবে সুবিধার্থে। তাহলে 10 10 100, 10/4 মানে কি? 10/4 মানে 5/2, মানে 2.5 এর কাছাকাছি অ্যান্সার হবে। 2.5 এর একটু কম হবে, কেন? উপরে তো 98 ছিলাম, এটা 100 ধরছি না, তাহলে 2.5 এর একটু কম হবে। 2.5 এর একটু কম, এটা তো 2.5 এর বেশি, এটা বেশি, এটাও বেশি, তাহলে 2.5 এর একটু কম হচ্ছে, অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এখানেও দেখো কি বলছে, 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের জন্য কত গ্রাম? এখানেও ডাব্লু চাইছে, সেম। ডাব্লু ইকুয়ালস টু SMV/1000। S কত? 0.1, m কত? 106, v কত? 100 ভাগে 1000 করে দিলে দেখবে অ্যান্সার চলে আসছে। এটা মেবি 1.06 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ তো একটু পারতে হবে। একটু নিচে আসলে আমরা একটু ppm এর ম্যাথ করি। ppm এর ম্যাথ করলে পড়া শেষ। প্রাইমারি, সেকেন্ডারি এগুলো সবই কিন্তু আমরা পারবো। হ্যাঁ, এই যে ধরো 33 নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা p
পিপিএম এককে কত? আমরা একটু আগে পড়লাম পিপিএম ইকুয়ালস টু এস ইন্টু এম ইন্টু 1000। তাহলে এস এখানে কত দেয়া আছে? এস দেয়া আছে কই? আচ্ছা বলছে 0.25 মোলার, তাহলে এস কত? 0.25। এম কত কি বলছে? সালফিউরিক অ্যাসিডের আমরা ভর জানি কি 98, তাই না? 98 ইন্টু 1000, এটা হচ্ছে আমাদের বের হয়েছে। এখন আমরা ক্যালকুলেশন কেমনে করবো ভাই? হাতে কলমে তো পারি না। আচ্ছা করো, আমি এই যে 0.25 দিয়ে উঠাই দিতে গেলে নিচে 100 দিয়ে ভাগ দিলে এটা উঠে যায়, একের পরে দুইটা শূন্য, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো, এই যে 100 1000 দিয়ে কাটলে কত হয়? 10 হয়, তাই না? আচ্ছা তাহলে 25 গুণ 10 কত? 250। 25 গুণ 10 250 গুণ কত? 98। আমি 98 রে 100 লিখবো, কেন? আমার ইচ্ছা হিসাবে সুবিধার্থে। তাহলে কত? 250 আর দুইটা শূন্য, মানে 25,000 অ্যান্সার। 25,000-এর কাছাকাছি কোনটা আছে? এই যে ভাই, এবার তো ধরা হয়ে গেলেন। 24,300 400 500 600 সবই তো কাছাকাছি, কেমনে বুঝবো? তাহলে আর একটু প্রিসাইজ হইতে হবে। খেয়াল করো, এটা কত ছিল? 98 ছিল, আমি ধরছি কত? 100, মানে 2বার বেশি নিছি। 250 2বার বেশি নিছি, 250 2বার বেশি নিছি, মানে কত? 500 বেশি নিছি। এই 500 আমি যদি মাইনাস করি তাহলে অ্যান্সার কত হয়? 24,500। অ্যান্সার হচ্ছে 24,500। ঠিক আছে, আরেকটা করবো, এটা করলে শেষ। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? দেখবা আরেকটা এমসিকিউ আছে, বলবা 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। তো এখানে যদি 250 ml বলে, তো 250 ml এর কোনো কাজ আছে পিপিএম এ? কোনো কাজ নাই কিন্তু, কারণ পিপিএম এর সংজ্ঞায় কিন্তু কোনো ভলিউম নেই, আছে না? তাহলে 250 ml তোমার কনফিউজ করার জন্য দিবে। পিপিএম বের করতে গেলে ঘনমাত্রা তোমার লাগবে, তোমার হচ্ছে আয়তন লাগবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো কি বলছে। তাহলে এখানে যদি আমি পিপিএম বের করি, এটা করতেছে কিন্তু। হ্যাঁ, তাহলে এস কত? 0.1 ইন্টু এম কত দেয়া আছে? এম কত? সোডিয়াম কার্বনেট মানে কত? 106, তাই না? এস এম ইন্টু 1000 ইন্টু 1000 দিলে শেষ। ঠিক আছে, তার মানে 0.1 যদি আমি উঠাই দিতে, তাহলে 10 দিয়ে আমি ভাগ করবো, তাহলে এটা উঠে যাবে। একটা শূন্য কেটে গেল, তাহলে 106-এর পরে দুইটা শূন্য, 106-এর পরে দুইটা শূন্য। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু অত বেশি কঠিন না। তুমি কয়েকটা প্র্যাকটিস করলে দেখবে ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, এই যে এই পর্যন্তই আজকে ক্লাস শেষ মোটামুটি। তো চেষ্টা করছি সব কিছু বুঝাই দেওয়ার। ম্যাথ আর একটু বেশি করাতে পারলে ভালো লাগতো, আরও একটু কয়েকটা বেশি প্র্যাকটিস করালে ভালো লাগতো। তাও সময় স্বল্পতার কারণে যতটুকু পারছি আমি চেষ্টা করছি। বাকিটা আমি জানি তোমরা ইনশাল্লাহ পারবা। সামনে তোমরা কোচিংয়ে আসলে তোমাদের সাথে দেখা হবে, ক্লাস হলে আরও ভালোভাবে আরও এক্সক্লুসিভলি পড়ানো হবে। ঠিক আছে, ফ্রি ক্লাস চলতেছে, আগামীকাল আছে, সবাই অবশ্যই চেষ্টা করো চলে আসার। আর অনলাইন ক্লাস আছে রাতে, যারা বাইরে আসো, খুলনার আসতে পারতেছো না, তারা অনলাইনের সাথে কানেক্টেড থাকো। ইনশাল্লাহ সামনে দেখা হবে। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।